তুমি তাহার পাশে এসে দাঁড়াও। তোমাকে সেই সকাল থেকে তোমার মতো মনে পড়ছে, সন্ধে হলে মনে পড়ছে, রাতের বেলা মনে পড়ছে। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। এসে দাঁড়াও, ভেসে দাঁড়াও এবং ভালোবেসে দাঁড়াও। মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। পরবর্তী কবিতা, অবনী বাড়ি আছো? অবনী বাড়ি আছো? অবনী বাড়ি আছো? দুয়ার এঁটে ঘুমিয়ে আছে পাড়া, কেবল শুনি রাতের কড়া নাড়া। অবনী বাড়ি আছো? বৃষ্টি পড়ে এখানে 12 মাস, এখানে মেঘ গাভীর মতো চলে। পরাং মুখ সবুজ নালী ঘাস দুয়ার চেপে ধরে। অবনী বাড়ি আছো? আধে গলিন হৃদয়ে দূরগামী, ব্যথার মাঝে ঘুমিয়ে পড়ি আমি। সহসা শুনি রাতের কড়া নাড়া। অবনী বাড়ি আছো? পরবর্তী কবিতা, যেতে পারি কিন্তু কেন যাব? ভাবছি ঘুরে দাঁড়ানোই ভালো। এত কালো মেখেছি দুহাতে এত কাজ ধরে, কখনো তোমার করে তোমাকে ভাবিনি। এখন খাটের পাশে রাত্রিরে দাঁড়ালে চাঁদ ডাকে, আয় আয় আয়। এখন গঙ্গার তীরে ঘুমন্ত দাঁড়ালে চিতা কাঠ ডাকে, আয় আয়। যেতে পারি, যে কোনো দিকেই আমি চলে যেতে পারি, কিন্তু কেন যাব? সন্তানের মুখ ধরে একটি চুমু খাবো, যাব, কিন্তু এখনই যাব না। তোমাদেরও সঙ্গে নিয়ে যাব, একাকী যাব না অসময়ে। নমস্কার। নমস্কার। 1995 23 মার্চ শক্তি চট্টোপাধ্যায়ের প্রয়াণ দিবস। সেই দিনটিকে স্মরণে রেখে আজ শক্তি চট্টোপাধ্যায় পৈতৃক ক্লাবের এই উদ্যোগে আমরা সমবেত হয়েছি। এই ক্লাবের পক্ষ থেকে এটি প্রথম সভা। উপস্থিত সকলকে স্বাগত জানাই। স্বাগত জানাই আমাদের বিভাগেরই প্রাক্তন অধ্যাপক রবীন পাল রাফি। স্বাগত জানাই আজকের বক্তা অধ্যাপক মানবেন্দ্রনাথ সাহকে এবং বিভাগীয় প্রধান অধ্যাপক মানবেন্দ্র মুখোপাধ্যায়কে। 44টি কাব্যগ্রন্থে প্রায় 2500 কবিতার সম্ভার রেখে যাওয়ার কবি 50-এর কবিতা সাম্রাজ্যে ছিলেন স্বেচ্ছাচারী। 60-এর দশকে গিলসবার্গের সান্নিধ্যে আসা, হাংরি জেনারেশন আন্দোলনে জড়িয়ে পড়া, তারপর আবার নিজের মতো সব ক্ষেত্রেই চলা বোহেমিয়ান যাপন এবং শক্তি চট্টোপাধ্যায় প্রায় সমার্থক। এত জোরের সঙ্গে তিনি নিজের অবস্থানকে স্পষ্ট করেছিলেন যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান তাকে অবহেলা বা উপেক্ষা করতে পারে। জয় গোস্বামী তার একটা ভাবনায় শক্তি চট্টোপাধ্যায়কে নিয়ে যে কথা বলেছেন তা যেন আমাদের মতো অনুভূতিশীল বা মননশীল মানুষের সঙ্গে মিলে যায় ভাবনায়। সেই শক্তি চট্টোপাধ্যায়কে আমি কখনো দেখিনি যিনি মধ্যরাত্রে কলকাতা শাসন করতেন। দেখিনি তার অজস্র মাতলামির একটি ঘটনা, দেখিনি তার ফুটপাতে শুয়ে পড়া বা শুয়ে আকাশে তাকানো।
শুনেছি অনেক। শুনেছি কিভাবে তিনি নিরুদ্দেশে যেতেন, শুনেছি টিলা থেকে ঝাঁপ দেওয়ার গল্প। আমরা এখানে যারা আছি, আমি বা আমরা কেউই হয়তো প্রত্যক্ষ করিনি কথা, এ বিষয়টি দু চারজন কেউ প্রত্যক্ষ করে থাকতেও পারেন। কবিকে চিনেছি মূলত আমরা অধিকাংশই তার শব্দের মধ্য দিয়ে, এবং কিছুদিন কয়েক বছর আগে যখন খুব কঠিন সময়ের মধ্য দিয়ে আমরা সবাই অতিক্রম করছিলাম, খুব কাছের মানুষের কাছেও আমরা যেতে অনেক সময় ভয় পাচ্ছিলাম, তখন মুখে মুখে বারে বারে ঘুরে ফিরে এসেছে তারই সেই লাইনগুলি, মানুষ বড় একা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। এই যে একা পাশে দাঁড়ানো ভীষণ সত্যি। বিশ্বযুদ্ধের ভয়াবহতার পরে রবীন্দ্রনাথ যখন ধ্বংস গল্পে এবং তারপরে কবিতায় লিখছেন যে মানুষকে মানুষ বলা গাল, মানুষকে পশু বলা গাল দেয়া পশুরে, তারপরেও রবীন্দ্রনাথ আবার বিশ্বাস রাখছেন, বলছেন মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ। এই সময়ে দাঁড়িয়ে যখন সমস্ত বিশ্বজুড়ে যুদ্ধের করার গ্রাস ছেয়ে ফেলেছে, আমাদের গ্রাস করে নিচ্ছে করালতা, সেই সময় দাঁড়িয়ে কেন জানি শক্তি চট্টোপাধ্যায়ের সেই লাইনটা মনে পড়ে, সেই কথাগুলো মনে পড়ে, যখন একা হাত ধরে দাঁড়ানো উচিত, তার মাঝেও যেন মনে হয় ভুল থেকে গেছে। মানুষের সব গিয়ে এখন রয়েছে হিংসা বুকে, প্রেম পরিণয় গিয়ে এখন সে রক্ত অসুখে বোঝুয়া। প্রাণ নিতে পারে, নিশ্চিত কোথাও ভুল থেকে গেছে ব্যবহার। মানুষের সঙ্গে আর মেলামেশা সঙ্গত নয়, মনে হয় এর চেয়ে পুকুরের শ্লেষাও মধু, তবু নষ্ট হয়ে যায় বন্ধের ভুল থেকে গেছে। আমি এবার আমি বিভাগীয় প্রধানকে অনুরোধ করছি এই চার কথা বলার জন্য। মঞ্চে উপস্থিত রয়েছেন আমার শিক্ষক অধ্যাপক রবীন পাল, আজকে মূল বক্তা আমার সহকর্মী প্রিয় মানবতা, এবং আর যারা রয়েছেন সহকর্মী ছাত্রছাত্রী, সবাইকে নমস্কার জানাই। এবং শক্তি চট্টোপাধ্যায় পৈতৃক ক্লাবের এই যে প্রথম উদ্যোগ বিভাগের পক্ষ থেকে, সেজন্য এই ক্লাবের যে মূল দায়িত্বে আছেন রীতাদি, তাকে আমার ধন্যবাদ জানাই। শক্তি চট্টোপাধ্যায়, কবি শক্তি চট্টোপাধ্যায়, এর সম্পর্কে কবি হিসেবে কিছু বলবার কথা আজ আমার নয়, সেটি বলবার জন্য রয়েছেন বক্তা। কিন্তু একটু আমি খানিকটা হলেও নস্টালজিক হয়ে পড়ি, কেননা শক্তি চট্টোপাধ্যায় ছিলেন আমাদের কাছে শক্তিদা। এই ঘরে এখন যারা উপস্থিত আছেন তাদের মধ্যে একমাত্র আমি যারা বাংলা বিভাগের অতিথি অধ্যাপক হিসেবে শক্তি চট্টোপাধ্যায়কে কাছ থেকে দেখেছি। তখন রবীন্দ্র এবং তারও আগে অভ্রদা বিভাগে যোগ দেননি, কারণ 95 সালের ফেব্রুয়ারি মাসে শক্তিদা আমাদের শিমুলতলার বাড়িতে অতিথি অধ্যাপক হিসেবে যোগ দেন, এবং সেই সঙ্গে আরো দুজন কবি যোগ দেন। 3 জন অতিথি অধ্যাপক একসঙ্গে যোগ দিয়েছিলেন বাংলা বিভাগে।
শক্তিদা, সুনীলদা মানে সুনীল গঙ্গোপাধ্যায় এবং শরৎদা, শরৎ কুমার মুখোপাধ্যায়। সুনীলদার এখানে বাড়ি আছে। শক্তিদা থাকতেন পূর্বপল্লী গেস্ট হাউসের দোতলায় 19 নম্বর ঘরে, সেখানেই আমাদের ডেরা ছিল। আর তার ঠিক পাশের ঘরটা 20 নম্বরে ছিল শরৎদার ডেরা। একটা স্থায়ী ব্যবস্থা, ওরা এলে ওখানেই উঠতেন। এবং 1995 23শে মার্চ শক্তিদা যে শান্তিনিকেতনেই চলে গেলেন, সেই ঘটনাটাও ঘটেছিল 19 নম্বর ঘরে। অর্থাৎ খুব অল্প সময়ের জন্য হলেও শক্তিদার জীবনের সঙ্গে এবং আমাদের বাংলা বিভাগের সঙ্গে, শান্তিনিকেতনের সঙ্গে শক্তিদার জীবন একভাবে জড়িয়ে গেছে। শক্তিদার জীবনের সঙ্গে একটা ইতিহাসের সঙ্গে আমরা জড়িয়ে আছি। আমি খুব অল্প করে বলি, কারণ এটি নিয়ে আমি অন্যত্র লিখেছি। এরকম শোনা যায়, হতে পারে একটা অ্যানেকডোট, কিন্তু অসম্ভব নয়। পূর্বপল্লী গেস্ট হাউস থেকেই কোনোদিন জানালা থেকে সত্যি মুখ বাড়িয়ে তৎকালীন প্রাতঃভ্রমণরত উপাচার্য সব্যসাচী ভট্টাচার্যকে বলেছিলেন, সব্যসাচী বাবু আমি এখানে পদ্য পড়াতে চাই। সত্যিরা কবিতা বলতেন না, পদ্যই বলতেন, তার অনেক কারণ ছিল। শুনেছি যে সব্যসাচী ভট্টাচার্য বলেছিলেন যে সে তো পড়াই যায়, কিন্তু পদ্যের সঙ্গে সহজ মিলে যেটা আসে সেটা যদি আমার ছেলেমেয়েরা শিখে যায়। তো আমরা যখন শক্তিকে খুব কাছ থেকে দেখি, আমরা কিন্তু সেই শক্তিকে ক্লাসরুমে দেখিনি, বরং শক্তিদার নামে যেসব মিথ চালু রয়েছে, আমরা দেখতাম শক্তিদা, শিক্ষক শক্তিদা, অধ্যাপক শক্তিদা একদম অন্যরকম। সেটা এরকম যে অত্যন্ত সিরিয়াস। আর আমার বলতে কোনটা নেই, এ ব্যাপারে সবচেয়ে ক্যাজুয়াল যিনি ছিলেন তিনি হচ্ছেন সুনীলদা। মানে ক্লাসে খুবই ক্যাজুয়াল, অনেক কথা বলতেন। উনি বুদ্ধদেব বসু পড়াতেন, পড়াতে পড়াতে বলতেন এইসব কথা আবার পরীক্ষার খাতায় তোমরা লিখে ফেলো না, এই যে বলে আমাদের একটা সতর্কবাণী উচ্চারণ করতেন। শরৎটা খুব সিরিয়াস ছিলেন, টুকরো টুকরো কাগজে এলিয়ট সম্পর্কে লিখে নিয়ে আসতেন। কিন্তু শক্তিদা একেবারেই তা না। শক্তিদা এসেই প্রথম যে জিনিসটা শুরু করলেন, প্রথম ক্লাসটা খুবই মনে পড়ে, সেখানে গ্রামে জন্মানোর কি সুবিধে সেই সব নিয়ে অনেক কথা বলেছিলেন। তারপর উনি বলতে শুরু করলেন যে আমি তোমাদের ছন্দ পড়াবো। একজন আধুনিক কবি, জীবনানন্দ পরবর্তীকালে অন্যতম আধুনিক কবি হিসেবে যিনি স্বীকৃত, তিনি কেন ছন্দ নিয়ে এত ভাববেন, এইটা আমাদের মনে একটা প্রশ্ন ছিল। আর তৎকালীন বিভাগীয় প্রধান অমিতদা, অধ্যাপক অমিত্রসূদন ভট্টাচার্য, তিনি যেহেতু আমার উপর দায়িত্ব দিয়েছিলেন যে 19 নম্বর ঘর থেকে বেলা 3টের সময় শিমুলতলায় ছাতা ধরে ধরে তুমি নিয়ে আসবে, রোদটা একটু একটু বাড়ছে, ফেব্রুয়ারি শেষ মার্চের গোড়া, তাহলে সেইতে আমার একটা সুযোগ ছিল শক্তিদার সঙ্গে টুকটাক কথা বলার। তাছাড়া সবসময় তো নানাজন তাকে ঘিরে থাকতো। এইটা করতাম, সেটা পরে বুঝেছিলাম খানিকটা শক্তিদার কথা শুনে এবং শক্তিদার কবিতা পড়ে, লেখা পড়ে, সেটা হচ্ছে যে ভাঙতে হবে, কিন্তু ভাঙার আগে ভেঙে দেব সবাই যেভাবে ভাঙে সেভাবেও নয়, পরম আদরে ভাঙবো, যত্নে ভাঙবো, দেব বলে তুলে। এইটা ছিল শক্তিদার একটা বড় মেসেজ বলা যায়। প্রতিষ্ঠান ভাঙা মানে নিজেকে কুঠার করে তোলা। অর্থাৎ ভাঙারও একটা ব্যাকরণ আছে, তুমি কখন ভাঙতে পারো, কখন তুমি ছন্দ ভাঙবে, যখন তুমি ছন্দ জানবে তখন তুমি ছন্দ ভাঙতে পারো। এই শিক্ষাটা শক্তিদা দিতেন। এবং শক্তিদা ছন্দ আমাদের পড়াতেন যেভাবে, সেটা ঠিক ওই পর্ব গুনে গুনে স্ক্যান করে করে ওরকম নয়, হাঁটুতে তাল দিয়ে দিয়ে, এখনো কানে বাজে, কাকপক্ষী টের পাবে না রুদ্র পলাশ গাছে, একটা এক কাকির সঙ্গে বাসা বেঁধে আছে। এই কাকি, ওইখানে কিটা প্রলম্বিত করতে হবে, একেবারে কানের ভিতর দিয়ে মর্মে প্রবেশ করিয়ে দিতেন। এইগুলো ছিল শক্তিদাকে নিয়ে অনেক গল্প, গল্প নয় এগুলো ঘটনা। কবিতা আমরা নিজেরা তখন কবিতা লিখছি, সেই সব কবিতা দিচ্ছি, দেখতে দিচ্ছি, সংশোধন হচ্ছে, কাগজে তুমুল বিতর্ক হচ্ছে। আনন্দবাজার আর আজকাল বিশেষ করে, তখন তো এইসব মিডিয়া নেই, যে শক্তি চট্টোপাধ্যায় বলেছেন শান্তিনিকেতন কবিতা লেখার কোনো জায়গায় নয়, পরদিন আরো 10 জন সাংবাদিক ভিড় করলেন, আপনি কি এটা বলেছেন?
শক্তিদার কাছে আমরা অনুযোগ জানাতে গেছি তৎকালীন বিভাগীয় প্রধানের ঘরে, আপনি এরকম কেন বললেন, রবীন্দ্রনাথ এখানে বসে লিখেছেন, রামকিঙ্কর এখানে বসে কাজ করেছেন। তখন শক্তিদার বললেন খবরের কাগজ সব বলে, ওসব হেডলাইনের দিকে তাকাতে নেই। আসলে কি জানো, আমি বলতে চেয়েছিলাম কবিতা লেখার জন্য ভিতরে একটা রক্তক্ষরণ হওয়া দরকার, একটা সংঘর্ষ থাকা দরকার। শান্তিনিকেতন হৃদরোগের জন্য খুব ভালো জায়গা, কবিতা লেখার জন্য নয়। এইরকম শক্তিদার বলতেন। বিস্তর গল্প আছে, সব গল্প করবো না, কারণ সেই গল্পগুলো নিয়েই একটা বক্তৃতা হয়, অন্যত্র লিখেছি, সেসবের দিকে যাচ্ছি না। আমি শুধু শেষের দিকটার কথা বলি একেবারে। মাঝে মাঝে আমাদের বন্ধু সবার আড্ডায় লোডশেডিং হতো তখন খুব। শক্তিদার কবিতা পড়ছেন অন্ধকার ঘর সুতাপাদির কোয়ার্টারে, পিছনে টর্চের আলো ফেলছি আমি, উনি কবিতা পড়ছেন। সে একটা অদ্ভুত অনুভূতি, ওইরকম একটা কণ্ঠ, সেই কণ্ঠটা তোমরা ইউটিউবে শুনতে পাবে। শুনলে বুঝবে যে কবিতার শব্দ উচ্চারণ করা সবকিছুর মধ্যে শক্তির শাক্ত ধর্ম কেমন ছিল। আমরা তখন বলতাম যে আমরা হচ্ছি কবিতা মার্গে শাক্ত আর সাংখ্য, কারণ এককালে বুদ্ধদেব আর বিষ্ণুদেব অনুরাগীদের বলা হতো বৌদ্ধ আর বৈষ্ণব, আমরা বলতাম আমরা হলাম শাক্ত আর সাংখ্য, অর্থাৎ শক্তি আর শঙ্কর কবিতার অনুরাগী। এইসব তুমুল তর্ক হতো এবং কি অদ্ভুত একটা ছোঁয়াচে ব্যাপার যে আমরা যখন ফাল্গুনিদার ক্যান্টিনে খেতে যাচ্ছি বা কোথাও যাচ্ছি, বিক্রম কবিতার খাতা খুলছে, কবিতা পাঠ হচ্ছে, নিজেদের কবিতাতেও আমরা ওই উচ্চারণটা এনে ফেলছি। সে একটা অদ্ভুত রকমের উচ্চারণ, সেটা আমি এখানে করতে চাইলে একটু শুনিয়ে দেব যে সে উচ্চারণটা একেবারে আনপ্যারালাল, অতুলনীয়, কোনোভাবে ওটা অনুকরণ করা যায় না, অথচ নিজেদের কবিতাতেও আমরা সেটা এনে ফেলছি। এইসব হতো নানা রকম কাণ্ড। কেমন একেবারে শেষের দিকটার কথা বলে আমি ক্ষান্ত হই, সেটা হচ্ছে 20শে মার্চ, এখনো দিনগুলো স্পষ্ট আমার মনে পড়ে। 20শে মার্চ আমাকে গ্রামের বাড়ি যেতে হলো, তখন টিএন সেশন এপিক কার্ড শুরু করেছেন, এপিক কার্ডের ছবি তোলা ছিল। আমি ছিলাম না ক্লাসে, এবং সেদিন ঘটনাচক্রে নীলাঞ্জনও ক্লাস করতে আসেনি, ইংরেজি বিভাগের নীলাঞ্জন, যে এখন রবীন্দ্র ভবনের স্পেশাল অফিসার। সেদিন একটা তথ্যচিত্রের শুটিং হবে। আমি তো পরে ফিরলাম, ফেরার পর ভাবলাম কি মিস করে গেলাম, শক্তিদার সঙ্গে তথ্যচিত্রে। এবার শক্তিদার খোঁজ করছেন, পরে শুনলাম অন্যদের মুখে বিক্রম কোথায়, মানব কোথায়, এইসব করেছেন। তো আমরা ছিলাম না, বিক্রম কোথায় না, বিক্রম ছিল, নীলাঞ্জন কোথায়, মানব কোথায়। বিক্রমকে এখনো সেই ছবিতে দেখা যায়, ওই তথ্যচিত্রে। তার সুবর্ণরেখায় দেখা হলো। সুবর্ণরেখায় গিয়ে বললাম যে শক্তিদা, আমরা 22 তারিখ মুর্শিদাবাদ আউটিং এ যাচ্ছি। না, গোবিন্দ তো তখন আসেনি। 22 তারিখ আমরা আউটিং এ যাচ্ছি। আমাদের আউটিং এর ক্যাপ্টেন ছিলেন সুকুমার, সে আরেক পদ। তো আউটিং এ যাচ্ছি, আপনি চলুন আমাদের সঙ্গে। শক্তিদা বললেন না না, আমি যাব না, আমি যেতে পারবো না, তোমরা শরৎকে নিয়ে যাও। তাহলে শরৎটা তো যাবেনি, আপনিও চলুন। উনি গেলেন না, বললেন কালকে 22শে ইন্দ্রর বাড়িতে আমার একটু খানা পিনা আছে, উনি ইন্দ্রদার বাড়িতে নিমন্ত্রিত, তাহলে উনি যাবেন না। 22শে উনি গেলেন না, আমরা চলে গেলাম মুর্শিদাবাদ। 22শে অনেক রাতে আমরা ফিরলাম, হোস্টেলে ফিরেছি। 23 কাক ভরে, তখন তো ফোন টোন মোবাইল টোবাইল নেই, আমার দুই বন্ধু মৌ এবং বিনা, তারা হোস্টেলে গিয়ে আমাকে ঘুম ভাঙালো। আমার ঘুম ভাঙালো, তারপর আমাকে বললো চোখে মুখে জল দিয়ে আসতে। আমি বুঝতে পারছি না এত সকালে ব্যাপারটা। চোখে মুখে জল দিয়ে আসার পর ওরা বললো যে এই খবর, শক্তিদা নাকি আর নেই। পূর্বপল্লী বয়েজ হোস্টেলের এইচ ব্লকে আমি থাকি, আর তার পাশেই তো আরেকটু গেলেই তো পূর্বপল্লী গেস্ট হাউস। ঊর্ধ্বশ্বাসে তো উঠলাম, গিয়ে দেখছি যে শক্তিদা নিথর শরীর, শক্তিদা রয়েছে। যুথিকা দিয়ে এলেন, এদিক ওদিক ফোনাফুনি করে কয়েকজনকে পাওয়া গেল, নীলাঞ্জন এলো, এবং যুথিকাদি তিতিকে অর্থাৎ শক্তিদার মেয়েকে একেবারে বুকে করে ধরে রাখা যাকে বলে সেইভাবে করে রেখেছিলেন। এই দৃশ্যটা চোখে খুব আসে।
আমি বিক্রম আমরা সব এলোমেলো এদিক ওদিক করছি, সাংবাদিকরা আসছে, সব কি ব্যবস্থা হবে। এখান থেকে খবর গেল রাইটার্সে, সেখান থেকে রেলে কি কি হলো আমরা জানি না, কিন্তু শক্তিদাকে সেদিন কোন একটা সববাহী শপথে এখান থেকে পাঠানো যায়নি। আমার মনে আছে আমরা একটা রক্ত গোলাপ এই বুকের কাছে রেখেছিলাম, শরীরটা নিয়ে আমরা শান্তিনিকেতন এক্সপ্রেসে তুললাম। শান্তিনিকেতন এক্সপ্রেস সেদিন বেশিক্ষণ দাঁড়ালো, শক্তিদা রওনা নেই। তারপর আমরা ফিরে এলাম, ফিরে এসে নিমাই চট্টোপাধ্যায়ের বাড়ি এলাম। নিমাইদা বললেন, নিমাইদা আমাদের মুখেই প্রথম গল্পটা শুনলেন। নিমাইদা আমার বিবিসি নিমাই চট্টোপাধ্যায়ের প্রত্যাবর্তন বাড়ি, আমি আর বিনা ঢুকেছিলাম। তো এই সময়টাতে নিমাইদা বললেন যে শক্তি চিরকালই বড্ড বেহিসেব, শক্তিকে কোনোদিন হিসাব দিয়ে ধরা যায় না। এক্ষেত্রেও তাই হলো। একবার লন্ডনে শক্তিরা কবিতা পড়ছেন, চিরপ্রণম্য অগ্নি আমাকে পোড়াও। নিমাইদা বলছেন কি কাকতালীয় ব্যাপার, বিবিসি স্টুডিওতে আগুন ধরে গেল, যেন তানসেন দীপকরাকে গান ধরেছে। মানে এই শক্তি বলে শেষ করা যায় না। মানে অল্প কিছু সময় তিনি আমাদের মাস্টারমশাই ছিলেন, কিন্তু কিভাবে যে তাকে পেয়েছি এবং এখনো প্রতি মুহূর্তে তার কথা যেভাবে ভাবি, যেভাবে পাই, সেটা বলতে গেলে আমি নিজেই খুব আবেগ আপ্লুত হয়ে পড়ি। সুতরাং সেদিকে যাচ্ছি না। আমি শুধু একটা ছবি তোমাদের জন্য, আমাদের ছাত্রছাত্রীদের জন্য নিয়ে এসেছি এখানে দেখাবার জন্য। তাহলে তোমরা খানিকটা হয়তো আন্দাজ করতে পারবে। এটা হচ্ছে পূর্বপল্লী, আমাদের যে পুরনো শিমুলতলার বাড়ি, শিমুলতলা বাড়িতে এইটা ছিল আমাদের একমাত্র বসবার ঘর। এইখানে এমএসইউ ক্লাস হতো, গোবিন্দাও জানেন, অপ্রদাও জানেন। এখানে শক্তিদা কবিতা পড়ছেন, শিশির মুখোপাধ্যায় তখন অস্থায়ী উপাচার্য। ইনি যিনি বসে আছেন ইনি এখন নেই, ইনি ছিলেন স্টেটসম্যানের সাংবাদিক সত্যদা, সত্য সাঁয়, তাই একদম অন্নদাশঙ্কর রায়ের বাড়ি, বন্ধু হসপিটালের পাশে বাড়ি সত্যদা। একে আমি ঠিক চিনতে পারছি না। এখানে সুনীলদা বসে আছেন আর তৎকালীন বিভাগীয় প্রধান অমিত। এই ছবিটা আমি তোমাদের কোথাও একটা লাইব্রেরিতে বা কোথাও টাঙাবার ব্যবস্থা করবো। এটা একটা ঐতিহাসিক ছবি বাংলা। এই যে সামনের সারিতে এরা কবিতা পড়ছেন, বসে আছেন, ঠিক তার মুখোমুখি যারা বসে আছি আমরা বসেছিলাম। আমরা সেখানে অনেকেই উপস্থিত ছিলাম, তোমরা যেমন এখন বসে আছি। এইরকম নানা কথা মনে আসে। সেসব কথা আর একদিন কখনো বলবো। পৈতৃক ক্লাব নিশ্চয়ই এটা দিয়ে কখনো করবে না, আরো আলোচনা শক্তিদার স্মৃতিচারণ হবে। আমি শুধু তোমরা শক্তিদার কণ্ঠটা কেমন এইটা একটু আমি একটু তোমাদের শুনিয়ে আজকের মতো বিদায় দিই। একটা কবিতা শোনো শক্তিদার কণ্ঠে। এই মোটামুটি একটা আভাস দিলাম, তোমরা পরে ইউটিউবে শোনো। আমরা মানবতার আলোচনা শোনার জন্য এইগুলোতে এখানে অপেক্ষা করছি। সবাইকে অনেক ধন্যবাদ আলোচনার জন্য। ধন্যবাদ বিভাগীয় প্রধানকে। এবার আমি আহ্বান করছি আজকের সভার বক্তা অধ্যাপক মানবেন্দ্র সাহাকে। তার বিষয় মৃত্যু থেকে জীবনের দিকে ফেরা, শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা।
নমস্কার। বিশ্বভারতী বাংলা বিভাগ আয়োজিত শক্তি চট্টোপাধ্যায় পোয়েট্রি ক্লাবের প্রথম সভায় আর মৃত্যু দিনকে অবলম্বন করে যে আলোচনা চক্র, সেই আলোচনা চক্রে আমাকে তার কবিতা বিষয়ে আলোচনা করবার সুযোগ করে দেওয়ার জন্য আমি পোয়েট্রি ক্লাব ও তার দায়িত্বে থাকা অধ্যাপক গীতা মোদককে আমার কৃতজ্ঞতা জানাই। মঞ্চে উপবিষ্ট বিশ্বভারতী বাংলা বিভাগের প্রাক্তন অধ্যাপক এবং আজকের আলোচনার সভা মুখ্য অধ্যাপক রবীন পাল, আমাদের প্রিয় রবীন্দা, বিশ্বভারতী বাংলা বিভাগের বর্তমান বিভাগীয় প্রধান অধ্যাপক মানবেন্দ্র মুখোপাধ্যায়, উপস্থিত আমার প্রিয় সহকর্মীবৃন্দ এবং প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, শক্তি চট্টোপাধ্যায়ের চমৎকার স্মৃতিচারণার ঘোরের মধ্যে আমরা কিছুক্ষণ ছিলাম। এই ঘোর, এই মুক্ততা, এই আবেগ, এই প্যাশন শক্তি জীবন এবং কবিতার সঙ্গে সমান্তরালভাবে প্রবাহিত হয়েছে। আজকে আমার আলোচনার শিরোনাম মৃত্যু থেকে জীবনের দিকে ফেরা, শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা। এই আলোচনাকে আমি দুটো ভাগে ভাগ করছি ছাত্রদের কথা ভেবেই। প্রথম অংশে আমি শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা নিয়ে কিছু আলোচনা করে দেওয়ার পর তার কবিতার যে মৃত্যু ভাবনা সেই প্রসঙ্গে যাব। শক্তি চট্টোপাধ্যায় সাহিত্য রচনায় আবির্ভূত হয়েছিলেন মূলত গদ্য রচনার মধ্যে। বন্ধু সুনীল গঙ্গোপাধ্যায় তখন কৃত্তিবাস পত্রিকা সম্পাদনা করছেন। সেই পত্রিকার জন্য কবিতা লিখলেন শক্তি চট্টোপাধ্যায় তার প্রথম কবিতা সুবর্ণরেখা 1363 বঙ্গাব্দে কৃত্তিবাস পত্রিকায় প্রকাশিত হল এবং এর 4 বছর পর 1960 খ্রিস্টাব্দে শক্তি চট্টোপাধ্যায়ের প্রথম কাব্যগ্রন্থ এই প্রেম, এই নৈঃশব্দ প্রকাশিত হয় এবং এই কাব্যে কয়েকটি কবিতা তাকে তুমুলভাবে জনপ্রিয় করে তুলল বাংলা কবি। মানবেন্দ্র বলেছেন যে বাংলা কবিতায় জীবনানন্দের প্রকৃত উত্তরাধিকার বহন করেছে শক্তি চট্টোপাধ্যায়। আমি তার সঙ্গে সংযোগ করছি যে জীবনানন্দের পর বাংলা কবিতায় যে নতুনতর সুর, নতুনতর বাঁক, সেটা শক্তি চট্টোপাধ্যায় আমরা লক্ষ্য করি এবং জীবনানন্দের কবিতার প্রতিগ্রহণ সব থেকে বেশি শক্তি চট্টোপাধ্যায়ের মধ্যে আছে। বিনয় মজুমদারের কথা মনে রেখেও আমরা এই কথা বলব। হে প্রেম হে নৈঃশব্দ কাব্যের জরাসন্ধ কবিতা, আমাকে তুই আনলি কেন ফিরিয়ে নে, যে মুখ অন্ধকারের মতো শীতল, চোখ দুটি রিক্ত হ্রদের মতো কৃপণ করুন, তাকে তোর মায়ের হাতে ছুঁয়ে ফিরিয়ে দিতে। পাঠকের রেশ কাটতে না কাটতেই পরস্ত্রী কবিতা জোয়ারের মতো ভাসিয়ে নিয়ে গেল বাঙালি। যাব না আর ওই ঘরের মধ্যে, ওই কপালে কি পড়েছ
যাব না আর ঘরে, সবার বয়স হয়, আমার বালক বয়স বাড়ে না কেন। শক্তির কবিতায় জনপ্রিয়তা প্রাতিষ্ঠানিক প্রচারে নয়, পাঠকের অন্তরে লুকিয়ে থাকা বাউন্ডুলে মানুষটাকে জাগিয়ে তোলার জন্য। কবি নিজেই স্বীকার করলেন যে সবার বয়স বাড়ে, আমার বালক বয়স বাড়ে না কেন। তারপর থেকে 60, 70, 80 দশকে চমৎকার নামের সব কাব্যগ্রন্থ প্রকাশিত হল। কাব্যের নামকরণের ক্ষেত্রেও শক্তির কাব্যগুলি এক অনবদ্য আবেগ তৈরি করেছিল পাঠকের মধ্যে। আমরা সব জানি সেই নামগুলো: ধর্মে আছো, জিরাফেও আছো, সোনার মাছি ফোন করেছি, হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান, মন্ত্রের মতন আছি স্থির, পাড়ের কাঁথা মাটির বাড়ি, কোথাকার তরবারি কোথায় রেখেছে, যেতে পারি কিন্তু কেন যাব, অচির প্রণম্য অগ্নি আমাকে যাওয়া। শক্তি চট্টোপাধ্যায়কে আমি প্রথম দেখেছিলাম 1988 সালে কলকাতা বইমেলা। মানবেন্দ্র যে কবিতাটি শোনালেন, সে বড় সুখের সময় নয় থেকে শুরু করে অবনী বাড়ি আছো, কবিতা আরো অনেক কবিতা তিনি বলেছিলেন। সঙ্গে সন্দীপন চট্টোপাধ্যায়, সজল বন্দ্যোপাধ্যায়, শরৎকুমার মুখোপাধ্যায়, তারাপদ রায়ের মতো কবিরাও কবিতা পড়তেন। আমিও তখন ওই বালক বয়স বলা যায়, এমএ পড়ছি আর কি। সংসার, জীবন বলতে আমরা যা বুঝি, শক্তি চট্টোপাধ্যায়ের সেই জীবন ছিল অন্যরকম। এই প্রথম আমি তার কবিতার পরিচয় পেয়েছিলাম আরো অনেক আগে। 1981 সালে জিয়াগঞ্জের বহুমুখী পত্রিকায় শক্তির একটি কবিতা প্রকাশিত হয়েছিল। কবিতাটি সম্পূর্ণ মনে নেই। কবিতার নাম হচ্ছে আত্মসুখী, সম্ভবত মন্ত্রের মতন আছি স্থির কাব্যে প্রকাশিত হয়। সেই কবিতা আরো অনেক বছর পর 1984 সালে শক্তির একটি কবিতার বই আমার হাতে এলো, মানে আমি কিনলাম বহরমপুর বইমেলায়, যেতে পারি কিন্তু কেন না। তার বছর খানেক আগে বইটি সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছে। এবং সেই কাব্যে যেতে পারি কিন্তু কেন যাব থেকে শুরু করে ভালোবাসা পিড়ি পেতে রেখেছিল, সংসারে সন্ন্যাসী লোকটা, চমৎকার সব কবিতা। এবং সংসারে সন্ন্যাসী লোকটা কবিতাটি শক্তির কবিতার যেন আত্মজীবনীর অংশ। যে লোকটার কথা তিনি বলছেন, শক্তি সে নিজেই। যুদ্ধে যেতে হয়নি তবু গায়ের ক্ষত চিহ্নে লোকটা মধ্যযুগের যোদ্ধা সঠিক মনে হতো, তরবারির খড় আঘাত কোথায় পড়ে। অনেকে 50-এর দশকে বলে, কিন্তু শক্তি আসলে 50-এর শেষের দিকে কবিতা লিখেছিলেন। শক্তি 60-এর দশকে কৃত্তিবাস পত্রিকায় দলভুক্ত হয়েছিলেন। শক্তির কবিতার একটা দিক মানবেন্দ্র বলেছে ছন্দের কথা, আর যে আরেকটা দিক প্রধান সেটা হচ্ছে শব্দ। এছাড়াও শক্তির কবিতা স্বীকারোক্তিমূলক কবিতা, কনফেশন। এবং এই স্বীকারোক্তি তার সমস্ত কবিতার মধ্যে কম বেশি হয়েছে। এবং
এবং তিনি মনে করতেন যা কিছু ব্যক্তিগত তাই পবিত্র। যে কাঁদে সে কাঁদে, আমি মন্ত্রের মতন আছি স্থির, ধ্রুবের মতো আছি আগামী সম্ভাবনায়, প্রেমের মতন আছি পিছু পিছু পশ্চাৎ ধাবিত, মায়ার মতন আছি ছায়া নয় সাংকেতিক নয়, মোহ হয়ে আছি। যে কাঁদে কাঁদুক, আমি মন্ত্রের মতন আছি স্থির। কবি এইভাবে নিজেকে উদ্ঘাটন করে দেখাতে ভালোবাসে। এর ফলে জীবন মৃত্যু সংসার আশা নিরাশা সবকিছুই তিনি খুলে দেখাতে চান। এবং একটু আগে যে বললাম যে যা কিছু ব্যক্তিগত তাই পবিত্র, কবি কথিত এই ভাবনা আবার ছিল শক্তির কবিতার দর্শন। আমরা শক্তির কবিতার আরো কয়েকটি দিক উল্লেখ করব। শব্দ ব্যবহারে উদাহরণ হয়তো বেশি দেওয়া যাবে না। শব্দ ব্যবহারের অভিনবত্ব আমরা দেখেছি যে শব্দেরা তার ইচ্ছের বশীভূত। তোমার সন্তান আমি দিয়ে যাব, জঙ্গল বিষাদে আছে কাব্যের এই কবিতাটি পড়লেই বোঝা যাবে তিনি শব্দকে কিভাবে ব্যবহার করেছেন। শ্রেষ্ঠ কাব্যের ভূমিকায় শক্তি চট্টোপাধ্যায় চমৎকার একটি কথা লিখেছিলেন যে কবিতা ভালো মন্দেই মিশে থাকে। হয়তো লিখেছি, প্রকাশিত করেছি, কেউ উপযুক্তভাবে নিয়েছেন, কারো কাছে আবার তা অনর্থ। আমার নিজের কাছে, একাকীর কাছে কবিতা অবলম্বন, নিজেকে নিজের মতো করে দেখার চমৎকার জলজ দর্পণ। এক জলজ কথাটি ভেবে চিন্তে বসিয়েছে। সত্যির কবিতা যে বিষয়গুলি তাকে জনপ্রিয় করে তুলেছে, এই জনপ্রিয় শব্দের সঙ্গে বর্তমান পপুলার লিটারেচারের একটা ফারাক। আমরা বলতে পারি যে বিষয়গুলি শক্তির কবিতাকে আপন করে নিয়েছে, পাঠক তুমুল হই হল্লা করেছে, সে সম্পর্কে বলতে গিয়ে অনেক আগে কবি ও প্রভাষা পত্রিকার সম্পাদক সঞ্জয় ভট্টাচার্য বলেছিলেন যে শক্তির কবিতা সুবোধ্য শুধু নয়, সুতাভ্য। আর শক্তির পরবর্তী প্রজন্মের শক্তিশালী কবি জয় গোস্বামী লিখলেন যে তার কবিতা আমাকে সংকেতিত করে দেয়। আত্মসুখী বলে যে কবিতাটির কথা আমি বলছিলাম, কিভাবে সংকেতিত করে তার দুটো লাইন। বুকের বাগানে মরমর করে পাতা, কে যায় লক্ষ্যহীন। শব্দ ব্যবহারে এই বিষয়টা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। আরেকটি দিক আমি উল্লেখ করে মূল আলোচনায় চলে যাব। সেটি হচ্ছে শক্তির কবিতায় জীবনানন্দের প্রতিক্রম। শক্তির কবিতার যে সময়টার কথা অরবিন্দ বলছিলেন, ঠিক তার আগে আগে দেশ পত্রিকায় কিছু কবিতা প্রকাশিত হচ্ছিল, তা নিয়ে অনেক সমালোচনা হয়েছে। জীবনানন্দের প্রতিগ্রহণ বলতে আজকে আমরা যে সমালোচকেরা ব্যাপারটা বুঝি, সে সময় সাধারণ পাঠকেরা সেটা বুঝতে চান। এরকম একটা কবিতার উদাহরণ আমরা দিই।
মালবিকা ওইখানে যেও না কো তুমি, কথা কইও না কো ওই যুবকের সাথে, কি কথা তাহার সাথে তার সাথে। মালবিকা জানো তুমি ঘাসে কি লবণ, সামনে দেওদার বন, আমি বসে আছি, ফিরে এসো মালবিকা, কি সুস্বাদ এখানে জীবনে, ফিরে এসো মালবিকা, যুবকের সাথে তুমি যেও না কো। সাতটিধারার তিনি কাব্যগ্রন্থে আকাশলীলা কবিতাটিকে সামনে রেখে এই কবিতাটি শক্তি চট্টোপাধ্যায় লিখেছেন। এছাড়াও আরেকটি কবিতার কথা বলা যায়, জীবনানন্দের প্রতিক্রমণ সেখানে রয়েছে। সেই কবিতাটির নাম সরোজিনী বুঝেছে। সেখানেও এই প্রতিক্রমণের ছবিটি খুব সুন্দরভাবে শক্তি চট্টোপাধ্যায় তুলে ধরবার চেষ্টা করেছে। শান্তিনিকেতন তার কবিতায় বারবার ঘুরে এসছে। আমরা শক্তির কবিতার পাঠক হয়েছি ৮-এর দশকে। ৮-এর দশকে এই কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছিল আমাকে জাগাও। সে আমাকে জাগাও কবিতায়, একটি কবিতায় তিনি বলছেন যে শান্তিনিকেতনে আমি দেখেছি পলাশ, ফিরে এসো মালবিকা, ও পলাশে তোমাকে সাজাবো, রাঙা ধুলো দিয়ে আমি তোমাকে সাজাবো, ভালোবাসা দিয়ে আমি তোমাকে সাজাবো। আমরা আজকের যে আলোচনার শিরোনাম, মৃত্যু থেকে জীবনের দিকে ফেরা শক্তির পথে, বরং বলা ভালো জীবন দিয়ে মৃত্যুকে অস্বীকার, এই হচ্ছে শক্তির কবিতার প্রধান প্রবণতা। যে কারণে শ্রেষ্ঠ কবিতায় তোমরা দেখবে যে সেখানে অনেক এলিজি কবিতা আছে। তার মধ্যে শান্তি বন্দ্যোপাধ্যায়কে উৎসর্গীকৃত একটি কবিতা আছে, মৃত্যুর পরেও যেন হেঁটে যেতে পারবে। এই ভাবনা শক্তির মৃত্যু চেতনার প্রধান ভাবনা রূপে ধরা পড়ে। আমরা দেখতে পাব যে তিনি কিভাবে বারবার জীবনের কাছে ফিরে আসছে। 1985 সালে প্রকাশিত কাব্যগ্রন্থ ও চিরপ্রণম্য অগ্নি, এই নামেরই একটি কবিতা শক্তির মৃত্যু ভাবনাকে প্রকাশ করছে। এবং তার আগেই প্রকাশিত হয়েছে যেতে পারি কিন্তু কেন যাব কাব্যগ্রন্থ, এবং যেতে পারি কিন্তু কেন যাব কাব্যগ্রন্থের নাম কবিতা, এবং চিরপ্রণম্য অগ্নির নাম কবিতা। দুটো কবিতা মিলে এক চমৎকার জীবন ও মৃত্যু ব্যঞ্জনা ধরা পড়ে। চিরপ্রণম্য অগ্নি কাব্যের নাম কবিতায় কবি মৃত্যু বোধ তো জীবন আরো তীব্র হয়েছে। রাত দুপুরের শ্মশান চিতা আমাকে দাও কোল, এই আকাঙ্ক্ষা ক্রমেই বিস্তৃত হচ্ছে। যেতে পারি কিন্তু কেন যাব কাব্যের ওই কবিতায় বললেন, এখন খাদের পাশে রাত্রিরে দাঁড়ালে চিতাকার ডাকে আয় আয়। জীবনের প্রবল মায়া প্রকাশ পাচ্ছে পরবর্তী চরণে, কিন্তু কেন যাব? সন্তানের মুখ ধরে একটি চুম্বক, জীবনের কাছে ফিরে আসা, এই মায়াই তো আমরা পেয়েছিলাম কমল কুমার মজুমদারের অন্তর্জলি যাত্রা উপন্যাসে। কিছু মায়া রহিয়া গেল,
যাকে আমরা মনে করে যাই। যশোবতীর সেই তীব্র জীবনাকাঙ্ক্ষা, সেখানেও সেই চণ্ডাল, চিতাকার আর বিপুল জলরাশি। তবু অন্ধকার ভেদ করে শক্তির কবিতা যেন ওই কমল কুমারের উপন্যাসের মতোই ক্রমে আলো আসিতেছে মতোই জীবন উদ্দীপক। মৃত্যুর কবিতা লিখছেন, কিন্তু সেই কবিতা ক্রমে আলো আসিতেছে মতো জীবন উদ্দীপক। অচির প্রণম্য অগ্নি আমাকে পোড়া, তিনি নির্বাচন করে দিচ্ছেন এবং প্রতিটি নির্বাচনের মধ্যে জীবনযাপনের ক্লেদ, গ্লানি প্রকাশিত হচ্ছে। প্রথমে পোড়া ওই পা দুটি যা চলচ্চক্তিহীন। এই শব্দটি তার কবিতায় বহুবার ব্যবহার হয়েছে, বহু ব্যবহৃত শব্দ। স্বেচ্ছাচারী, চলচ্চক্তিহীন, পাথর, তারপর যে হাতে প্রেম পরিচ্ছন্নতা কিছু নেই, ওদের নিয়ে এসো জীবনের কাছে। দাঁড়াও লহমা, তারপর ধ্বংস করো, রক্ষা করো দুটো চোখ, হয়তো তাদের এখনো দেখার কিছু বাকি। এটাই তো জীবন। সবশেষে তিনি বলছেন, অশ্রুপাত শেষ হলে নষ্ট করো আঁকি, পুড়িও না ফুলমালা স্তব, সুগন্ধে আলু থাকে। প্রিয় পরস্পর্শ ওর গায়ে লেগে আছে। শক্তির জীবনে পদ্য এবং মদ্য দুটোই সমান্তরাল, ঠিক যেমন ঋত্বিক ঘটকের জীবনেও আমরা পাই। বিশৃঙ্খল জীবন কবিতায় কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করেন। বাংলা কবিতায় সুভাষ মুখোপাধ্যায়ের পরে এত বড় মাপের ছন্দ সচেতন কবি আমরা দেখি। তাহলে ভারসাম্য কোথাও চলে যাচ্ছে। কবিতার ছন্দের, কবিতার শব্দের ভারসাম্য কোথাও চলে যাচ্ছে না। কোথাও তিনি পড়ে যাচ্ছেন। তিনি বলছেন, বোহেমিয়ান উদ্যম বিশৃঙ্খল জীবযাপনে অভ্যস্ত শক্তি বারবার মৃত্যু থেকে জীবনের কাছে ফিরছে। কোথাও জীবন রহিয়াছে, সেই জীবনে আছে বিষাদ, ভালোবাসা, দাহ, বেদনা, যন্ত্রণা আর মৃত্যু উজ্জীবনে ভরপুর। শক্তি একই সঙ্গে বিষাদেরও কবি, ভালোবাসারও। ভালোবাসা পিনি পেতে বসেছিল উঠোনের কোণে, সেখানে এসে বসেনি। কিংবা চতুর্দশপদীর প্রেম বিষয়ক কবিতাগুলির দিকে যদি আমরা তাকাই, সব উদাহরণ দেওয়া এখানে সম্ভব নয়। প্রচুর কবিতা লিখেছেন। বেদাদি বললেন যে 44টি কাব্যগ্রন্থ, 2500-এরও বেশি কবিতা তিনি রচনা করেছেন। বিপন্নতার মধ্যে প্রতি কবিতায় বিষাদ, ভালোবাসা, বিপন্নতার মধ্যেও তিনি জীবন অন্বেষণে রত থেকেছেন। অপ্রতিরোধ অবসানের বিষণ্ণতা ভুলে জীবনের বহু বর্ণ বাসনায় ছুটে বেরিয়েছেন প্রেম, প্রকৃতি ও রহস্যের টানে। আদিম অরণ্য আর অকৃত্রিম মানুষের নিরন্তর সন্ধান। অরণ্যের সন্ধান, অরণ্য তার কবিতায় বারবার এসেছে। জঙ্গল বিষাদে আছে, এই বলে তিনি তার আকুতিকেও প্রকাশ করেছেন। উনিশশো 1976 সালে প্রকাশিত আমি ছিঁড়ে ফেলি ছন্দতন্তু জাল কাব্যে একটি গুরুত্বপূর্ণ কবিতা ঋত্বিক তোমার জন্য। এটা এলিজ অজিতেশ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে, সমরেশ বসুকে নিয়ে, শান্তি বন্দ্যোপাধ্যায়কে নিয়ে, বীরেন চট্টোপাধ্যায়কে নিয়ে, মানে বীরেন্দ্র চট্টোপাধ্যায়কে নিয়ে, ঋত্বিক ঘটককে নিয়ে তিনি
এলিজি। প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক ঋত্বিক ঘটককে তিনি প্রথম সংসারে সন্ন্যাসী বিশেষণে বিশেষিত করেছিলেন। সেই সঙ্গে জোড়া হয়েছিল এই কবিতার আরো কয়েকটি বিশেষণ, যা নিবেদিত সন্ন্যাসী লোকটির জন্য। কবিতাটি শুধু এলিজি অতিক্রম করে একজন সৃষ্টিশীল মানুষের জীবন কিভাবে সঞ্চারিত হয়ে আছে তারই কবিতা। এবং ঋত্বিক ঘটক তো শুধুমাত্র চলচ্চিত্র পরিচালক ছিলেন, তিনি ছিলেন সেই সময় বাঙালি সংস্কৃতি এবং বাঙালি আবেগের বিবেক। সেই কথাটি মনে রেখে শক্তি দিচ্ছেন, এখন নিশ্চিত ভীত আর ভয় দেখাতে আসবে না, ভিতরে ভাঙবে না অস্থি ঘরবাড়ি সন্ন্যাসী সংসার, রাগ ও হৃদয় রক্ত স্বেচ্ছাচার উন্মাদ প্রাণে ভরসা ও ভয় ছিল পাশাপাশি। তুমি গেছো, স্পর্ধা গেছে, বিনয় এসেছে। এটা তীর্য কথা, খুব মধুর তীর্য কথা, যে তুমি গেছো, স্পর্ধা গেছে। বাঙালি তার স্পর্ধা হারিয়েছে, বিনয় এসেছে। সংসারের সন্ন্যাসী লোকটা আর ঋত্বিক তোমার জন্য, এই কবিতাটি মিলিয়ে পড়লে একটা অন্য তাৎপর্য পাওয়া। সেদিকে আলোচনায় আমি যাচ্ছি না। আরেকটি কবিতার কথা উল্লেখ করবো, আরো কয়েকটি এলিজির কথা উল্লেখ করবো। তার মধ্যে একটি হচ্ছে যেতে পারি কিন্তু কেন যাবো কাঁপবে, এটা অত্যন্ত সরল স্পষ্টতায় কবি মৃত্যুর দর্শনের মধ্য দিয়ে জীবন দর্শনকে উপস্থাপিত করেছে। স্বল্পদৈর্ঘ্যের এই কবিতায় তিনি উন্মোচন করেছেন লোকটার জীবনযাপন এবং চরিত্র বৈশিষ্ট্য। কিছুকাল সুখ ভোগ করে হলো মানুষের মতো মৃত্যু, ও কবি ছিল লোকটা, কাঙালও ছিল, অথচ আগুনে পড়ে গেল লোকটা, কবিও কাঙাল। এই কাব্যেরই কবিতা তিনি দেখালেন যে একজন সংসারী মানুষ কিভাবে তার দৈনন্দিন লড়াইয়ের মধ্য দিয়ে বেঁচে থাকার তাগিদে প্রকাশকের দপ্তরে হামলা করতেও কিছু পা, এবং নিজেকে একই সঙ্গে বলছেন কবি ও কাঙাল। আমি যে কবিতাটির কথা বলছিলাম সেই কবিতাটির নাম মৃত্যুর পরেও যেন হেঁটে যেতে পারি। শান্তিরঞ্জন বন্দ্যোপাধ্যায়ের স্মৃতি। মৃত্যু কবি, কিন্তু তিনি বারবার জীবনে ফিরে আসতে চান। পুরো কবিতা পড়ার প্রয়োজন নেই, কিন্তু তার আকর্ষণ অদম্য। এই হচ্ছে শক্তি। মানে কোন কবিতা বাদ দিয়ে আমরা কোন কবিতা আলোচনা করব। মানুষের মৃত্যু হলে মানুষের জন্য তার শোক করে থাকে কিছু, ব্যবহৃত জিনিসেরা থাকে, জামা ও কাপড় থাকে, ছেঁড়া জুতো তাও থেকে যায়। তারপরেই কবি বলছেন যে তোমার সমগ্র নিয়ে আলোচনা হয় না কখনো, হতেও পারে না বলে মনে হয়, হতে পারে নাকি মৃত্যুর দুদিন আগে তোমাকে কি সুন্দর দেখাবে। সেই সুন্দরের কথাই বোধ হয় মানবেন্দ্র তার স্মৃতিচারণার মধ্যে বলবার চেষ্টা করেছে। আবার
যে জীবন ক্লীবতা, যে জীবন গ্লানি, যে জীবন অপমান, সেখানে বেঁচে থাকাটাও প্রশ্নচিহ্ন দিয়ে রাখে। কবি বলছেন, পঙ্গু অনর্থক দিন বৃথা চলে যাবে, দক্ষিণ দুয়ারে এসে দাঁড়াবে নির্ঘাত, চতুর্দোলা নিয়ে জম, অপমান লাগে, মৃত্যুর পরেও যেন হেঁটে যেতে পারে। আরেকটি কবিতা দিয়ে আমরা আলোচনা শেষ করব। সেই কবিতার নাম অজিতেশ। প্রখ্যাত নাট্যকার, নাট্য সমালোচক, অভিনেতা অজিতেশ বন্দ্যোপাধ্যায় তার মৃত্যু কবিকে কিভাবে বিষণ্ণ করেছে। কিন্তু সব মৃত্যুই আসলে জীবনের বন্ধন, সব মৃত্যুই আসলে জীবনের গ্রহণ, সব মৃত্যুই আসলে জীবনকে বন্দনা। অজিতেশ, তোমার মুখ দেখলে মনে হতো কোথাও বৃষ্টি হচ্ছে, কপালের সন্ন্যাসের নিচে কেমন দিঘির মতো চোখ ছিল তোমার, অদূরে বিলাসী অথচ সুকুমার তালধ্বজ, এই ঠুনকো জীবনচারিতায় কোনো যোগ ছিল না তোমার। একদম শেষে গিয়ে কবি বলছেন, আমাদের কাছ থেকে একটা ধূমকেতুর প্রখর বিস্ময় এইভাবে সরে গেল অকস্মাৎ। তুমি রাতের গাঢ়তায় দিনের মতো স্বচ্ছ সুন্দর ছিল, ক্ষতবিক্ষত হয়েও তুমি সিংহের মতো পরিহাস করতে ঠিক সেই প্রাণবান বাতাসকে যা তোমার দেহ ফাঁকা করে বেরিয়ে এসেছে। আমরা শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা এবং শক্তি চট্টোপাধ্যায়ের কবিতার একটি বিশেষ দিক মৃত্যু থেকে বারবার জীবনের দিকে ফেরা, মৃত্যু থেকে বারবার জীবনের আসঙ্গ লিপ্সা, যা শুধু যেতে পারি কিন্তু কেন যাব কবিতার মধ্যে দিয়ে নয়, শক্তির আরো অনেক অজস্র কবিতার মধ্যে দিয়ে সেই জীবন লিপ্সা ধরা পড়েছে। সেই দিকটিকেই দেখাবার চেষ্টা করলাম কিছু কবিতা বেছে নিয়ে। তার মধ্যে গুরুত্বপূর্ণ কবিতা ও চির প্রণম্য। 60-এর দশক থেকে 9-এর দশক পর্যন্ত দীর্ঘ 4 দশক ধরে বাংলা কবিতাকে শাসন করেছেন শক্তি চট্টোপাধ্যায়। বাঙালি ঈর্ষাপ্রবণ এবং বাঙালি পরচর্চা প্রবণ, ফলে শক্তির জীবনযাপনের দিক নিয়ে অনেক উৎকট আলোচনা হয়েছে। ঋত্বিকের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে, কিন্তু আমরা সেদিকে মুখ না ফিরিয়ে আমরা তার কবিতার দিকে মুখ ফেরাবো এবং সেখানে আমরা দেখব যে কি সব দুর্দান্ত উপমা ব্যবহার করেছে, চমৎকার সব উপমা। সেই উপমার দিকগুলো যদি আমরা একটু দেখি, দু একটা আমি বিষয়ের বাইরে গিয়ে একটু বলি, তাহলে বোঝা যাবে যে তিনি কি ধরনের যা অভূতপূর্ব। জীবনানন্দের সঙ্গে এখানেও তার পার্থক্য। মনীষার ভালোবাসা ছিল মাহুতের মতো উঁচু, কিংবা ভোরের ট্রামের মতো প্রেমের সঞ্চার মানুষের দেহের মধ্যে, কিংবা তোমার হৃদয় ছিল একদিন পথিকের মতো সতত চঞ্চল। এই সমস্ত অনবদ্য উপমা শব্দে, ছন্দে, অনুভূতিতে, চাঞ্চল্য এবং টাটকা আমেজে তার কবিতা চির জীবন অর্জন।
শক্তি চিরকাল ধরে মৃত্যু কথা তার অনেক কবিতায়, অনেক এলিজিতে বারবার এলো, কিন্তু শক্তি আসলে জীবনকে ভালোবাসতে চেয়েছে। যে জীবন নিভে গেছে শান্তিনিকেতনে, আর আজকে আমরা তাকে মনে রেখে শক্তি বন্দনা করলাম শক্তি চট্টোপাধ্যায় পোয়েট্রি ক্লাবের পক্ষ থেকে। শেষের যে কাব্যগ্রন্থ, সেই কাব্যগ্রন্থে দুটি লাইন দিয়ে আমি আজকে আলোচনা শেষ করব। যে শুধু এই কোনোভাবে বেঁচে থেকে প্রণাম জানানো পৃথিবীকে, মূলতার অপনোদনে শান্তি, শুধু এই ঘৃণা নেই, নেই তচ্চকতা, জীবন যাপনে আজ যত ক্লান্তি থাক, বেঁচে থাকা শ্লাঘনীয়। শক্তি বারবার তার কবিতায় এই বেঁচে থাকার কথা বলেছে, বেঁচে থাকা। সকলকে আমার ধন্যবাদ জানাই মানবরাকে, অধ্যাপক মানবেন্দ্র শাহকে। তিনি শক্তি চট্টোপাধ্যায়ের, কবি শক্তি চট্টোপাধ্যায়ের একটা সামগ্রিক ধারণা আমাদের সবার সামনে তুলে ধরলেন। মৃত্যু তো নিশ্চিত, আমরা সবাই জানি, কিন্তু যে জীবন ঘিরে আমাদের যাপন, সেই যাপন কিভাবে শক্তি করেছিলেন তার বিভিন্ন কবিতার উল্লেখ করে তার বিশ্লেষণের মধ্য দিয়ে আমাদের দেখালেন। এবং নামকরণের মধ্যেও তিনি যেটা রেখেছেন, মৃত্যু থেকে জীবনের দিকে ফেরা। আসলে জীবনই সত্য, বেঁচে থাকাটাই শ্লাঘনীয়। ধন্যবাদ জানাই। এবার আমি অনুরোধ করব আমাদের সবার শ্রদ্ধেয় আজকের সভামুখ্য রবীন্দ্রকে কিছু বলার জন্য। আমার মনে হয় আমরা একটু শান্তভাবে বসি, ওইটাকে সরিয়ে দিয়ে এই পাশে এই পাশে এই পাশে এই পাশে এদিকে না না এটা হবে এবার হবে মানবেন্দ্র 1 নম্বর, মানবেন্দ্র 2 নম্বর দুজনে মূল্যবান কথা শুনলাম। আমি সম্বোধন করি সত্যি চমৎকার গলায় গান শোনার অভিজ্ঞতা আগে সুন্দর লাগে। আর ওর কবিতাগুলো এখানে এসে পড়বার সূত্রে জীবনানন্দের কথা অনেক মনে পড়ে যায়। মানবেন্দ্র সেটা চমৎকার বলেছেন। আর প্রশ্রম করেছিলেন যে শক্তির মধ্যে আছে একটা তথ্য আধুনিকতা নয়, তথ্য আধুনিকতা আছে গ্রীসের কবিদের মধ্যে।
পরবর্তীকালে যে পরামর্শবতার চেহারা সেটা সত্যির মধ্যে আছে। আমার মনে করছে অনন্ত কুয়ার জলে স্নান করে আছে এই কবিতার অংশ। স্বপ্ন দেখিয়ে দিয়েছিলেন যে বদলিয়া চর্চা কিভাবে আমাদের কবিতা ব্যাকরণ পাঠকদের উদ্বোধিত করেছিল, সবকিছু করেছিল। তার একটা উদাহরণ তো বটেই যে তিনি উৎসর্গপত্রে প্রিয়তমা সুন্দরী তোমারে দীনমাস উজ্জ্বল উদ্ধার এই কবিতা রচনা করেছেন। তবে বদলিয়ার সঙ্গে মিলও যেমন আছে, পার্থক্য আছে। জীবনের সঙ্গে মিলও আছে, পার্থক্য আছে। নিসর্গকে 50-এর দশকে যারা চমৎকারভাবে ব্যবহার করেন, সত্যি তার মধ্যে একজন। আমি অসুস্থ মিলে সামান্য দু একটা লাইন করে শেষ করব। তার স্বেচ্ছাচারিত্বের একটা উদাহরণ হচ্ছে তিনি যেমন আপাত শৃঙ্খল শব্দবন্ধনকে নিয়ে এসেছেন, তেমনি তিনি চতুর্দশপদী কবিতাবলী লিখেছেন। সেই চতুর্দশপদী কবিতাবলী 11 নম্বর কবিতা, নাম নেই, তার একটা অংশ করছি। লাগেও তোমাদের প্রিয় ঈর্ষা করি, তুমি বহুদিন আমার বুকে থাকো ঘুমায়েছ পিঠের উপরে। তাকেও ছিলেন ওয়ান রাউন্ড হিউম্যানকে একজন প্রিয় কাব্যচরিত্র, যে তাদেরও শহরের পথ ঘুরে পৃথিবী লক্ষ্য করেছে। খুব এর মধ্যে আমরা এই পৃথিবী প্রথম সিংয়ের ছবিটি পাই। একটা পরিভ্রমণের ইতস্তত অন্বেষণ প্রথম থেকে পর্যন্ত আছে। দুঃখ স্মৃতির ভার উপরন্তু তোমার দিবস, দুঃখ স্মৃতির ভার, এটা সত্যি করতে আছে। যদিও হিউম্যানিটির সঙ্গে তার মিল নেই, যেমন তাদের কোন মায়াবী হৃদয় লেগে যায়, তুমি যত বলে যাও প্রিয় যাই কেবলই মেলে। শক্তির মজাটা হলো এই, শক্তি আমাদের কাছে যত খুলে যায় তত আমরা তার জড়িয়ে থাকি। আমরা অজান্তে প্রথম যখন হেব্রাই মনুষ্যত্ব করি তখন আচ্ছন্ন হয়েছিলাম। তারপর একে একে আরো নানান কবিতা পড়তে পড়তে সত্যি করতে এবং সত্যি মাধব মন্ত্র দুটো দেখতেই চিনতে পারে। 50-এর জনপ্রিয় কবিদের একজন তো ছিলেন তিনি, এটা কোনো সন্দেহ নেই। কিন্তু এই জনপ্রিয়তা যতটা তাকে নিয়ে গল্প যতটা আছে, তার কাব্য বা কবিতা নিয়ে আলোচনা কিন্তু ততটা আছে বলে মনে হয় না। সেটা করব কবি বিবর হয়ে এগুলো লিখেছেন, সেটা খুব সুন্দর বোঝা যায়। আর একটি ছোট্ট কবিতার কথা বলবো, জঙ্গল নিয়ে একটা কবিতা শেষের দিকে। জঙ্গলে যাওয়ার কোনো দিনক্ষণ নির্ধারিত নেই, যে কোনো সময় তুমি জঙ্গলের মধ্যে যেতে পারো। এই কবিতা এক সময় আমাকে অনুপ্রেরণা দিয়েছিল জঙ্গলে যাওয়ার। আক্ষরিক অর্থে জঙ্গলে যাওয়ার, আলংকারিক অর্থে সাহিত্যের জঙ্গলে যাওয়া। আর সাহিত্যের জঙ্গলে ঘুরিয়েছি। এটা স্বেচ্ছাচারিত্বের লক্ষণ, তার জন্য তিনি বলতেই পারে। স্বেচ্ছাচারীরা মূল্যবান জিনিস। কবি যদি খুব পাটোয়ারি বুদ্ধির অধিকারী হন তাহলে স্বেচ্ছাচারী হতে পারে। সত্যির মধ্যে এটা ছিল বরং মীনাক্ষী এক সময়
আমার সম্পর্ক ছিল, মীনাক্ষী খুব সেন্সিবল ছিল, কিন্তু তাত্ত্বিক আবেগের প্রতি শ্রদ্ধাবশত মীনাক্ষী এবং তার আরেক বান্ধবী তারা শক্তির প্রতি অনুরাগী মানুষ। এই হলো ব্যাপার যে কবি শক্তি 50-এর এই কবি আমাকে কবিতা পাঠক হিসেবে অনেক লেখা অন্তত কল্পনার জগতে প্রদর্শন করেছে। আর এই খবরটা আমার নেই, কিন্তু শক্তির পক্ষ থেকে সেই জিনিসটা পেয়েছে। শক্তির অনুবাদের কথা বলতে করব, শক্তিরও অনুবাদও হয়েছে, তবে আমার ধারণা যে অনুবাদক শক্তির কথা অনেক কম। পার্বতেন্দ্র অনুবাদ করেছিলেন, শ্রীমদ ভাগবত গীতার খানিকটা অংশ অনুবাদ করেছিলেন, অন্য কোনো কবিতার ক্ষেত্রে ইংরেজি ভাষার আশ্রয় নিয়েছেন, কিন্তু অনুবাদের ক্ষেত্রে তো ভাষা শিক্ষার একটু পরিশ্রম দরকার। এই পরিশ্রমটুকু নেওয়ার ক্ষমতা ছিল না, বা প্রবণতা ছিল না। এই কারণে পার্বতীয়তার শ্রেষ্ঠ কবিতা যে বইটি পাওয়া যায় এখন, তাতে একই কবিতার ভিন্ন ভিন্ন নামে আছে, একই কবিতা ভিন্ন ভিন্ন নামে আছে। এটা তার কবিত্বের মানে সচেতনতার, অনুবাদক হিসাবে সচেতনতার একটু অভাব লক্ষ্য করা যায়। কি কারণে জানি 50-এর পরে শক্তির কবিতা খানিকটা পরিমাণে পাঠকের কাছ থেকে সরে আসছে, সেটা নানান কারণ আছে। সেই জন্য সঞ্জয় মুখার্জি তখন তিনি একটি প্রবন্ধ লিখেছিলেন, শক্তির অধীনে প্রেরকতার দিন এসে গেছে। এর মধ্যে একটু ছেলে মানুষই ব্যাপার আছে, কিন্তু 60-এর কবিরা যে 50-এর কবির থেকে স্বতন্ত্রভাবে গিয়েছেন, সেটা যেমন সত্য, তেমনি সম্পূর্ণ তাকে কালের রাখা হয়েছে। বস্তুসজ্জা তাকে শাশ্বতভাবে আধুনিক বলেছেন রবীন্দ্রনাথের অনুকরণে। শাশ্বতভাবে আধুনিক যে কোনো বড় কবি হতে পারে, সেটা কবির কৃতিত্ব তো বটেই, সত্যিও শাশ্বতভাবে আধুনিক। তাই জন্য তো সিলেবাসের চলে এসছে, যদিও সিলেবাসে নানান কিছু ধরে আসতে পারে, কারণ শ্রীভূত বিষয়বস্তু তো নানান সময় আসবে। কিন্তু শক্তিগিরি চর্চা, পৈতৃক গ্রাম গড়ে তোলা, এই সাথে কিন্তু তাদের পক্ষেই সম্ভব। আমার মনে পড়ে যে খুব কম জানি শক্তির কবিতা আমাকে পড়াতে হয়েছিল। আমি আমার সাধ্য মতো অপকর্ম করেছি, ভালো মন্দ মিশিয়ে, কিন্তু নিজে কিছু লেখার চেষ্টা করেছিল। খুব একজন ছাড়া কেউ জানে না, সেখানে বারবার শক্তি আমাকে অনুপ্রেরণা দিয়েছে। আজ সকালে শান্তিনিকেতনের মাটিতে পৌঁছে শ্রেষ্ঠ কবিতার বইটি যখন মধ্যাহ্নের পূর্বে হাতে পেলাম, তখন দেখলাম বেশ কিছু কবিতা আছে যার থেকে আমি রসদ সংগ্রহ করেছি। রসদ সংগ্রহ করেছি একাত্তর দিনের জন্য, কবিতা লেখার অপচেষ্টা করার জন্য। শক্তির থেকে যেমন অন্য কবিদের থেকে পেয়েছি, এবং এইটা তিনি আমাকে দিয়েছেন, সেজন্য আমি কৃতজ্ঞ। অন্য অ্যানেকডোটস বাদ দিই, শান্তিনিকেতন নিয়ে অনেক অ্যানেকডোটস আছে। আর একটা কথা তিনি বলেছিলেন যে শান্তিনিকেতনে এসছি ছেলেদের ছন্দ শেখানোর জন্য, কিন্তু
ছন্দ এবং ছন্দ ছাড়া ভাব, এই দুটোই কিন্তু একই সঙ্গে এসছে। ছন্দ ছাড়া ভাব না হয় কবিতা হয় না। খুব বেশি প্রখর সচেতন পাটোয়ারি বুদ্ধি থাকলে ভালো করতে দেখা যায় না। পরিবর্তনের অনেকটা সেন্সিটারি বুদ্ধি হয়, যেটা আমার মধ্যে ছিল। আর অন্যান্য অনেক গ্রন্থের মধ্যে আমি যাচ্ছি না। সত্যি কবিতা আমাদের তরুণ প্রজন্মকে উদ্বোধিত করুন। আমাদের দিন শেষ, কবিতা পড়াই কিন্তু এখন ফুটিয়ে গেছে এবং সতর্কভাবে লক্ষ্য করি যে কবিতার প্রতি এক ধরনের গর্জন মনস্কতা এসে গিয়েছে এবং তার মধ্য দিয়ে অর্জন মনস্কতায় যে বিভৎস চেহারে কি ইদানিং ফুটে উঠছে, সেটা খুব সুখকর। কয়েকটি ক্লাব চলুন, আমি অতর থেকে এসে পড়েছিলাম বলেই আক্রান্ত হয়েছি। তার বড় কারণ রাজি হয়েছিলাম, তার কারণ ডিপার্টমেন্টে আসতে পারবো, সবাই সঙ্গে গল্প করতে পারবো। উজ্জ্বলবাবুর কাছে একটি ছোট্ট গল্প বলে শেষ করি। সত্যি বেসরকার অবস্থায় একটা রিক্সা ভাড়া করি, রবীন্দ্রী দিক থেকে 45-এর দিকে চলেছে। রিক্সাওয়ালা দুই কাঁধে দুটি পা তুলে দিয়েছে। উজ্জ্বল তুই কোথায়? উজ্জ্বল তার বন্ধু। উজ্জ্বল তুই কোথায়? 45-এর কোয়ার্টারে যখন লোক থাকে উনি আমাকে বলছেন যে আমি যখন মহালজ্জায় পড়েছি, ওই রেজিস্টার্ড ভদ্রলোকদের পাড়াতে শক্তি তাদের প্রায় রাত্রি করে তখন ছিল রাজপরিবারের জন্য একটু জস্টিস উজ্জ্বল কোথায়, এই এটা সত্যি কি বানায়, সত্যি কি সাহস ছিল। সেই সাহসের জন্য আজও তিনি আমাদের কাব্য মনস্ক ঐতিহ্যের অধিকারীদের কাছে চিরস্মরণীয় চিরপূজনীয় হয়ে আছে। আর কিছু বলার নেই। রবীন্দ্রকে অসংখ্য ধন্যবাদ। রবীন্দ্র ঠিক বলতে নিয়ে রবীন্দ্র মেজাজে ফিরে গেলেন, যে বিষয়টা মানে আসছিলেন ধীরে ধীরে চুপচাপ স্থিরভাবে কথা বলছিলেন, কিন্তু যেই রবীন্দ্র শুরু করলেন, রবীন্দ্রের মেজাজটা আমরা তার বলার মধ্যে ফিরে পেলাম। ভালো থাকবেন, আমাদের খুব ভালো লাগলো আপনি এরকম বারে বারে আসবেন এবং আমরা সুযোগ বুঝেই আক্রমণ করবো, আপনি আক্রান্ত হবেন যে কোনোভাবেই। আসুন, বিভাগে আসবেন, ভালো লাগবে। এটা আমাদের সত্যি অনেক বড় পাওয়া। রবীন্দ্র এসছেন এবং আমরা আজকে সবাই তাকে পেয়েছি, এটা আমাদের সত্যি সৌভাগ্য। আমি এবং ছেলেমেয়েরাও রবীন্দ্রকে দেখলেও জানলো, ওদের ভালো লাগলো নিশ্চয়ই। আমি একটু বিভাগীয় প্রধানকে অনুরোধ করব, আপনি আর 2-4টে একটু স্মৃতিচারণা করেন। আমরা একটু অপেক্ষা করছি নির্ধারণের জন্য। আপনি একটা লেখার কিছু কিছু অংশ তাহলে এটা খানিকটা সময় কাটবে আর কি।
সব্যসাচীতার সঙ্গে ওই গল্পটা হয়তো নিতান্তই জনশ্রুতি। এর মধ্যে তথ্য বলতে শুধু এইটুকু যে 1994 সালে উপাচার্য অধ্যাপক সব্যসাচী ভট্টাচার্যের উদ্যোগী বিশ্বভারতী বাংলা বিভাগে অতিথি অধ্যাপক হিসেবে শক্তি চট্টোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায় ও শরৎ কুমার মুখোপাধ্যায় নিযুক্তির অনুমোদন জুটেছিল। 1995 সালের ফেব্রুয়ারির মাঝামাঝি যখন শান্তিনিকেতনে পলাশ শিমুলের আগুন লেগেছে ডালে ডালে, তখন মনে আছে আমাদের শক্তিটা প্রথম ক্লাসটা নিয়েছিল। সেই মিডিয়া বিরল যুগেও ঘটনাটা রীতিমতো আলোড়ন ফেলেছিল। শক্তি চট্টোপাধ্যায় পাউন্ডুলে বহিমিয়ান পা থেকে মাথা পর্যন্ত টলমল করা শক্তি চাটুর্যে করবেন অধ্যাপনা, তাও কিনা রবীন্দ্রনাথের শান্তিনিকেতন। মিডিয়া বলতে তখন ছিল কয়েকটা খবরের কাগজ। আনন্দবাজারে তখন শান্তিনিকেতনের প্রতিবেদন লিখতেন যতদূর স্মরণে আসে অরুণ মুখোপাধ্যায় এবং পূর্ণানন্দ চট্টোপাধ্যায়। আর আজকালে পূর্ণানন্দদা অর্থাৎ লেবুদার ভাই দেবীপ্রসন্ন চট্টোপাধ্যায়, যাকে আমরা আলুদা বলে ডাকতাম। আলুদার দৈনন্দিন ক্লাস রিপোর্টিং এর কাজটা দিয়েছিলেন আমাকে। সেই সুযোগে শাশ্বতী, মৌসেনী, মৌ, মঞ্জরিতা, রুমা, বীণা প্রমুখ আমার বিখ্যাত বান্ধবী কুলের ক্লাস প্রতিক্রিয়া ছেপে খবরের কাগজের নাম বেরোতো, বলতাম খাওয়াতে হবে। ফাল্গুনিতার ক্যান্টিনে একটু সাজিয়েছি বিস্তর। শক্তিদা তখন রীতিমতো মিথ। তিনি যেখানে স্বয়ং অধিষ্ঠিত সেখানে কি আর নিউজের অভাব হয়? শক্তিদা প্রথমে একটা মস্ত বোমা ফাটালেন আমাদের অপচয়। পরদিন প্রথম শ্রেণীর দৈনিকে প্রথম পাতায় বড় বড় হরফে ছাপা হলো সে খবর। তার শিরোনাম ছিল অনেকটা এরকম: শান্তিনিকেতন কবিতা লেখার জায়গায় না। এই কথাটা আমি খানিকটা আগেই বলেছি। এই অ্যাকচুয়ালি শক্তিদার একটা পুরনো লেখাতেও এই জিনিসটা আছে। হ্যাঁ, সেখানে আরেকটা খুব বিস্ফোরক কথা ছিল, সেটা হচ্ছে এত কবি কেন, এটা আবার এখানে বলেছিলেন। আর এটা বলার পর আবার হৈ হৈ করে উঠেছিলেন এখানকার লিটল ম্যাগাজিনের অনেকে খেপে গিয়েছিলেন। সে আরেক গল্প, মানে এই স্মৃতির এই যে ধর্ম যে একটার থেকে আরেকটা জাম্প করে যায়। একবার হয়েছে কি, বসন্ত উৎসব শান্তিনিকেতনে 19শে মার্চ টাচ বা 18ই মার্চ এরকম হবে। বসন্ত উৎসবের ঠিক আগের সন্ধ্যায় পূর্বপল্লীর শক্তিদার ঘর ভর্তি, মানে কলকাতা থেকে যত তার ভক্তকুল এসেছেন এবং তাদের প্রত্যেকেরই পা থেকে মাথা পর্যন্ত টলমল করছে, এইরকম একটা বসা। আমাকে একটা বিশেষ কাজে শক্তিদার কাছে যেতে হয়েছিল। কাজটা আমাকে দিয়েছিলেন আমার পুরনো একটা কলেজে, মানে যে কলেজে আমি হায়ার সেকেন্ডারি পড়তাম, মানবতা বুঝতে পারবে ইঙ্গিতটা। সেই কলেজে একজন সম্পাদক ছিলেন, একটা কাগজ করতেন। তিনি আমাকে বলেছিলেন, শক্তিদা তো তোমার মাস্টার মশাই, তুমি আমার পত্রিকার জন্য একটা কবিতা জোগাড় করে দাও। এই অ্যাসাইনমেন্ট নিয়ে আমি শক্তিদার ঘরে গেলাম। ঢুকতে গিয়েই খুব সংকোচ হচ্ছে, এত লোকজন সব কলকাতা থেকে এসেছেন, তারা রীতিমতো একটা মেজাজে আছেন, সেখানে আমি কি করে ঢুকি? দরজা দিয়ে উঁকি দিয়েছি। আর শক্তিদা তখন মেজাজেই ছিলেন, এসো মানব বলে ডেকে গেলাম। যাওয়ার পর আমি খুব তাড়াতাড়ি আমার নিবেদনটুকু সেরে বেরিয়ে যেতে চাইছি ওখান থেকে। আমি বললাম যে একজন পত্রিকা সম্পাদক আপনাকে একটা লেখা দিতে বলেছে আমার হাতে, কখন আসবো? উনি তারপরে প্রথমে জিজ্ঞেস করেন পত্রিকাটার নাম কি। আমি পত্রিকাটার নাম বলবো না এখানে। পত্রিকাটার নাম বলার পর অদ্ভুত রকম একটা হেসে উঠলেন। হেসে বললেন, এইটা একটা পত্রিকার নাম, এই পত্রিকা আমি কখনো লিখবো না। এবং সেটা শুধু বললেন না, বারবার বলতে থাকলেন। এবং তার সঙ্গে সঙ্গে তাল দিয়ে তার পাশে যারা ছিলেন তারাও হো হো করতে লাগলেন। আমি কিরম দেখুন সেখানে। আমি আর সেই সম্পাদককে বলিনি যে আপনার পত্রিকার নাম পছন্দ হয়নি বলে আপনি পত্রিকা দেবেন না, সেটা বলা যায়নি। সে পত্রিকার সম্পাদকও সম্প্রতি প্রয়াত হয়েছে, সেটা মানবতা জানে, তো সেটা বলা হয়। যাই হোক, এখন এইসব ঘটনা ঘটত। আর এই যে গানের কথা রবীন্দ্র বলছেন, এইটা একবার দুবার আমার সুযোগ হয়েছে। তার মধ্যে একটা শক্তিদাকে নিয়ে যে তথ্যচিত্র, সেই তথ্যচিত্রে আছে। সেই গানটা হচ্ছিল, কয়েকটা গান ওর খুব পছন্দের, তার মধ্যে বিশু পাগলের গানটা খুবই পছন্দের, চোখের জলের লাভ জবাব। ভারী উদাত্ত ভাবে গাইতেন।
আরেকটা গান ছিল সেদিন গাইছিলেন, সেটা হচ্ছে বাঁশিতে কে ডেকেছে আমার। অপূর্ব গান, মানে এত হয়তো আপনি গানের ব্যাকরণ এদিক ওদিক হয়ে যাচ্ছে, কিন্তু গলা ছেড়ে গান গাইছেন। আর মানে মনে হচ্ছে গানের সঙ্গে উনি পুরো একাত্ম হয়ে গেছেন। রবীন্দ্রনাথ যেন ওরকমভাবেই গানটা লিখেছিলেন, এইভাবে গোটা গানটাকে ভিতর থেকে ওর ভেতর থেকে গানটা লিখে গেছেন। এইটা আমি দেখেছিলাম শক্তিদার মধ্যে। আর যে কথাগুলো বলবার মধ্যে, তার মধ্যে একটা কথা বলি, সেটা হচ্ছে যে কবিতা সংশোধন করার ব্যাপারটা, এইটা নিয়ে তখন একটা তুমুল তর্ক শুরু হলো যে কবিতা কি আদৌ লেখা শেখানো যায়। এইটা আমাদের কাছেও সাংবাদিকরা এলেন, আমরা বললাম যে দেখো ক্রিয়েটিভ রাইটিং বলে একটা বিষয় তখন এস্টাবলিশড হয়ে গেছে। অর্থাৎ কবিতা যার ভিতরে নেই, যিনি কবিতা লিখতে পারেন না, সেই ক্ষমতাটা যার নেই, কবিতা লেখাটা একটা বিশেষ ক্ষমতা, সেটা তো সবার থাকে না, তিনি কি করে লিখবেন। কিন্তু যিনি লিখছেন তাকে কোনো কোনো জিনিস দেখিয়ে দিলে দেওয়াই যেতে পারে, এটা ক্রিয়েটিভ রাইটিং এ করা হয়। যেমন ছন্দটা একটা দিক, হ্যাঁ তুমি লিখছো, ভালোই লিখছো, আচ্ছা এটাকে এইভাবে লেখা যায় কিনা, এটা তো ক্রিয়েটিভ রাইটিং এ হয়। তখন ক্রিয়েটিভ রাইটিং ব্যাপারটা আমাদের পরিচিত। কিন্তু এখানে কবিতা বিষয়টাকে এমন ভাবে ভাবা হতো যে কবিতা এমন একটা বিশুদ্ধ দৈব ব্যাপার, সেখানে হাতটা ছোঁয়া যাবে না। ফলে কবিতা কি আনন্দবাজারের পক্ষে বিপক্ষে এইসব বিবৃতি বেরোচ্ছে, তার মধ্যে আমাদের বিবৃতিও থাকছে, তার মধ্যে আমার বিবৃতিটা ছিল যায়। ক্রিয়েটিভ রাইটিং যদি হতে পারে তাহলে এক হিসেবে একটা জায়গা পর্যন্ত কিছুটা শিক্ষণীয় থাকতে পারে। সেটা ছিল, সেটা আমরা বুঝতে পেরেছি। শক্তিটা তো অকবিকে কবি বানাচ্ছেন না, যারা কবিতা লিখছেন তাদের কানটা তৈরি করে দেওয়ার চেষ্টা করছেন, অন্তত প্রথম দিকে সেটাই করতেন। তারপর কি করতেন সেটা বোঝার জানার উপায় নেই আমাদের। তখন আমরা তো তোমাদের বয়সী, ফলে আমি জানি না তোমরা কবিতা লেখো কিনা, আমরা কবিতা লিখতাম। এবং কবিতা যেমন বলছে, সেরকম আমারও একটা অপকর্ম আছে। মানবতার অপকর্মের ভার এত বেশি যে তার তুলনায় আমারটা খুবই কম, কারণ আমার একটি মাত্র কাব্যগ্রন্থ, বাকি রাত্রি হোক। মানবতার বোধহয় 1 ডজন কাব্যগ্রন্থ আছে, সুতরাং মানবতার ভার অনেক বেশি এই ব্যাপারে। যাই হোক, এখন রবীন্দ্র যখন আমাদের পড়াতে এলেন, একটু রবীন্দ্রের কথা বলি। রবীন্দ্র যখন পড়াতে এলেন 97 সালে, তখন আমরা বেরিয়ে যাবো আর কি এরকম সময় এমএ ক্লাসে। রবীন্দ্র এসে প্রথমেই বললেন যে আমি কবিতা শুনি না, ডাক্তারের বারণ আছে। মানে আমরা কবিতা শোনাবো রবীন্দ্রকে, রবীন্দ্র বলে ডাক্তারের বারণ আছে, আমি কবিতা শুনবো না। এই হচ্ছে রবীন্দ্র। আমি তো রবীন্দ্র জানি কবিতা লেখেন, কবিতা পড়েন, এবং রবীন্দ্র সূর্যাস্তের বিরুদ্ধে বলে একটি কাব্যগ্রন্থ, সেটি আমাকে হাতে লিখে দিয়েছিলেন। মানে আমি জানি রবীন্দ্র কবিতা লেখেন, কিন্তু রবীন্দ্র আমাদের সামনে কখনো বলতেন না যে আমি করবো, ওটাও ডাক্তারের বিষয় আছে। তা আমরা তখন কবিতা খুব লিখতাম। আমি জানি না তোমরা কবিতা লেখো কিনা। তা আমাদের মধ্যে তো বন্ধুদের মধ্যে খুব ভালো কবি তখনই যথেষ্ট নাম করা কবি হচ্ছে বিক্রম সিং। আমাদের যে সিনিয়রদের মধ্যে প্রতিষ্ঠিত কবি হচ্ছে অমনা বিশ্বাস। হ্যাঁ, তো আমরা যা লিখতাম সেগুলো একটা শক্তিদাকে দেখাতাম, কারণ শক্তিদা তো ওটা দেখবে, তোমরা লেখো তোমরা লেখো। একটা কবিতা ছিল একান্ত নিজস্ব দুঃখ। সেই কবিতার লাইনগুলো ছিল অনেক এরকম: চিত্রবতী মর্ম কথা এই তো আমার বলার ছিল, ধুলায় ধূসর পাণ্ডুলিপি বিপ্রহরে পণ্ডব। এর মধ্যে একটা লাইন ছিল এরকম শেষের দিকে: এবার আমি এই চুপছি, এবার আমি স্টিকটি নট, সংক্ষুপ্ত আপন কথা নিজের মাঝেই ফাটুক পথ। একটু স্টান ছিল, নিজে খুব পছন্দ হয়েছে এমন নয়, কিন্তু ছন্দের কবিতা লিখতে হবে। এইটা আমাদের অতিথি অধ্যাপকদের এক এক রকমের ধারা ছিল। যেমন শরৎ মুখোপাধ্যায়ের ক্লাসটা বলে অত্যন্ত সিরিয়াস ক্লাস করতেন। শরৎদা কি করলেন, শরৎদা একদিন সোনারতরীর পুরস্কার কবিতাটা লাইন গুনতে বললেন। তো কত 430টা কত লাইন হলো। শরৎদার অ্যাসাইনমেন্ট ছিল বাড়ি থেকে তোমরা এটা করে আনবে, মানে বাড়ি হোস্টেল যেখানে থাকি, এই কবিতাটার ছন্দ না বদলে
এই কবিতাটার কোথাও ভাব পূর্ণ না করে এটাকে 20 লাইনের কবিতায় নামে আনতে হবে। মানে পরোক্ষে বলা হলো রবীন্দ্রনাথের অতিকথন দোষে দুষ্ট এই কবিতাকে তুমি মৃতকথনে নিয়ে এসো, এইটা অ্যাসাইনমেন্ট। আমরা বুঝতে পারছো কি সাংঘাতিক কাজ, রবীন্দ্রনাথের 430 পংক্তির কবিতাকে আমরা 20 পংক্তিতে আনবো, এইটা ছিল অ্যাসাইনমেন্ট সবটা। তাই শক্তিদারকে আমি কবিতাটা দেখাচ্ছি, শক্তিদা বললেন আচ্ছা এই যে এই চুপছি ক্রিয়াপদটার কি ব্যবহার আছে শুনেছো? আমি বললাম হ্যাঁ, আমাদের গ্রামে গঞ্জে তো বলে চুপছি, চুপ করছি এই অর্থে। তখন বলছে আচ্ছা একটু বিকল্প কিছু ভাবো তো, এইটাই হচ্ছে কান্তই, এইটা ক্রিয়েটিভ রাইটিং এর একটা দিক। তো আমি বললাম যে কি করব। আমি বললাম দেখুন এখানে যদি আমি থেমেছি বলি বা থামছি বলি তাহলে ছন্দ অক্ষুণ্ণ থাকে, মানে মাত্রাটা অক্ষুণ্ণ থাকে। তখন আমি পেনটা এগিয়ে দিয়েছি, উনি বললেন যে না নিজে হাতে সংশোধন করো। উনি নিজে কেটে করলেন না, আমাকেই দিয়ে সংশোধন করলেন। আমি ওটাকে বোধহয় এই থেমেছি বা এই করেছি এরকম কিছু। এই আমাদের এই সদ্য শেষ হওয়ার সেমিনারে রাজর্ষি এসেছিল, রাজর্ষি গুপ্ত, ওর সঙ্গে এটা নিয়ে একবার কথা হচ্ছিল যে এরকম রাজর্ষির বক্তব্য হচ্ছে যে না চুপচিটাই ভালো ছিল। সে তো নানা রকম মত হতেই পারে, কিন্তু শক্তিরা এটা করেছিলেন, এইটা একটা। আর শক্তিরা মানবতা তো অনেক কথা বলেছেন, মানবতা অন্য দিকটা নিয়ে আমার খুব পছন্দের ছিল কতগুলো কবিতা, সেগুলো আলাদা করে পড়তাম। তার মধ্যে জরাসন্ধ একটা মানবতা বলেছেন একটা জিনিস, এই যে দেখতে ত্রিপাঠী বইতে একটা দ্বাদশ লক্ষণ থাকে তো, প্রকরণের এত লক্ষণ, কন্টেন্টের এত লক্ষণ, এবং এই লক্ষণগুলো কোনোটাই তো আমাদের পুরোপুরি মিলবে না, এগুলো একটা কাঠামো খাড়া করা হয় বুঝবার সুবিধার্থে। শক্তিদার কবিতার মধ্যে মানে সত্যেন্দ্রনাথকে যদি বলা হয় ছন্দের জাদুকর, তাহলে শক্তিদার ছিলেন শব্দের জাদুকর। তা শক্তিদার কবিতায় দেখতাম যে ওইগুলোকে কিভাবে ভেঙে দিচ্ছেন, নর্মস গুলো কিভাবে ভেঙে দিচ্ছেন। মানে বুদ্ধদেব বসু যেমন দময়ন্তীতে বলছেন যে তবে তব এইসব শব্দ থাকবে না, পরে নিজেও ব্যবহার করেছেন। শক্তিদা কিরকম করছেন, আজ সেই ঘরে এলায় পড়েছে ছবি, এমন ছিল না আষাঢ় শেষের বেলা, উদ্যানে ছিল বরষা পীড়িত ফুল, আনন্দ করিল। এটা শক্তিদার অনুকরণীয় ভঙ্গিতে পাঠ করতেন। এবং ওইখানে আজ সেই ঘরে এলায়ে পড়েছে ছবি, এই যে এলিয়ে পড়া ভাবটা, এলায়ে শব্দ দিয়ে ধরা, এইটা ছিল একটা অনবদ্য দিক। মানে এমন কোন শব্দ যে শব্দগুলো আজকের দিনে আমরা ব্যবহার করি না সচরাচর, অনায়াসে জীবনানন্দ করেছেন সে তো সেই যুগে, অনায়াসে শক্তিদার সেগুলো করতেন এবং কোথাও তাতে কিচ্ছু চ্যুতি ঘটতো না। এইটা এরকম বহু রকম ব্যাপার রয়েছে। একটা মজার গল্প বলে শেষ করি, কারণ যার অপেক্ষায় আমরা এত কথা বলছি তার আগমন ঘটে গেছে। সেটা হচ্ছে যে শক্তিদা বন্ধু সভায় একটা আসর হচ্ছে, সেই আসরে সুতাবাদী ব্যবস্থা করেছেন, সেটা হলো ল্যাংচা। শক্তিগড়ে কিনা জানি না, ল্যাংচা ছিল সেদিন। শক্তিদা চায়ে চিনি খাবেন না, মানে সাধারণত খান না, চিনি খাবেন না, কি হয়েছে তিনি এক কামড় করে ল্যাংচা খান, একবার করে চুমুক মানে ল্যাংচা সহযোগে চা খেলেন কিন্তু চিনি খেলেন না। এরকম বহু কিছু ঘটনা আছে। সেসব কথা আবার পরে কখনো বলা যাবে, খুবই ইন্টারেস্টিং। হ্যাঁ, মানবতা যখন আমাকে জাগাও কবিতাটার কথা বলছিলেন তখন আমার মনে পড়ে গেল আরেকটা, সেটা খুবই করুণ স্মৃতি। শক্তিদার দেহের সামনে সুতাবাদী ওই কবিতাটা পাঠ করেছিলেন, বিষ ঘুমে ঘুমিয়ে আছি আমাকে জাগাও, এই কবিতাটা সুতাবাদী করেছিলেন। এরকম খুব ছিন্ন ছিন্ন নানা রকম স্মৃতি, যাকে স্মৃতি সবসময় তো মধুর হয় না, কিন্তু শক্তিটা ভিতরে ভিতরে এখন আমাদের কাজ করে। কেমন এবারে আমরা সেই মহেন্দ্র যুগে এসে গেছি, সেখানে পৌঁছাই। তার আগে কোথায় আমাদের আস্থার সঙ্গীতটা হয়ে যাবে। ধন্যবাদ। কেমন
ছোটবেলা থেকে একটা কথা শুনে এসেছি খুব সহজভাবে, কোনো কিছু নিয়ে যদি কখনো অভিযোগ করতাম বাড়িতে, তো বাবা মা বড়রা বলতেন জীবনের ধন কিছুই যায় না ফেনা। যে একটু মুহূর্ত আমরা সত্যি সত্যি খুব অপেক্ষা করছিলাম, সেই জন্য মানবেন্দ্র বিভাগীয় প্রধানকে অনুরোধ করলাম, কিন্তু সেই অনুরোধের উত্তরে যে বিষয়গুলো আমরা জানতে পারলাম সেটাও কিন্তু আমাদের প্রত্যেকের কাছেই একটা সম্পদ। আমি ধন্যবাদ জানাতে অনুরোধ করছি অধ্যাপক নীলরতন সরকার। আমি খুব একটা ধন্যবাদ দিতে পারি না, কিন্তু তাও গত কয়েকদিনে দেখা যাচ্ছে যে আমি বিভাগের একেবারে বাধা ধন্যবাদ দেনেওয়ালা হয়ে গেছি। যাই হোক, সবাই চিন্তা করে দেবেন আগে থেকে সকলের কাছে বলে রাখা এটা। অবশেষে তাকে নিয়ে একটা পোয়েট্রি ক্লাব খোলা গেছে। যিনি বলেছিলেন এত কবি কেন, কাগজে বড় করে ছাপা হয়েছিল এবং প্রত্যেক বছরই এটা ফিরে আসে। শক্তি চট্টোপাধ্যায় পোয়েট্রি ক্লাবে আজকে ছিল প্রথম একটা বক্তৃতা। এরপর আশা করি আরো অনেক রকমের কাজই হবে এই পোয়েট্রি ক্লাবের তরফে। ফলে আজ থেকে পথ চলা শুরু হলো এবং প্রথম বক্তৃতা প্রদান করলেন আমাদের বিভাগের মাননীয় মানবেন্দ্রনাথ সাহা। মানবদাকে অনেক ধন্যবাদ। এবং তিনি সামগ্রিকভাবে শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা এবং তার মৃত্যু থেকে জীবনের যেভাবে আলোচনা করেছেন, আমার ধারণা ছাত্রছাত্রীদের সেটা শক্তি চট্টোপাধ্যায়ের কবিতায় যাওয়ার জন্য প্রবেশকের একটা কাজ করবে। শক্তি চট্টোপাধ্যায়ের কবিতায় যাওয়ার ক্ষেত্রে আমার নিজের সবসময় মনে হয়েছে প্রধান বাধা হয়ে দাঁড়ান শক্তি চট্টোপাধ্যায় নিজেই। কেননা তাকে ঘিরে এত মিথ, এবং আজকেও আমরা দেখতে পেলাম 20 বছর পেরিয়ে গেছে শক্তি চট্টোপাধ্যায় নেই, এখনো দৈনিক কাগজে মার্চ মাসে তাকে নিয়ে একটা লেখা হয়, আর কোনো কবিকে নিয়েই বোধহয় এটা হয় না। এবং আমরা যখন কবিতা পড়তে শুরু করেছি, সত্যি কলকাতাতে শক্তি তার 10 বছর আগে মারা যাওয়ার পরেও, হ্যাঁ 30 বছর এখন, তখনও খুব ভরপুর বেঁচে আছেন এবং তাকে নিয়ে গল্প এত ছড়িয়ে আছে, সেই গল্পের মধ্যে আমরা ঘুরে ফিরেছি। তাই কতটা শক্তি চট্টোপাধ্যায়ের কবিতাতে যাওয়া হয়েছে, আমাদের সেই চেষ্টাটা থাকুক এবং সেই চেষ্টায় যাওয়ার জন্য এই ধরনের বক্তৃতা আশা করি খুবই কাজে লাগবে। মানুষটাকে আবার ধন্যবাদ। আর সবচেয়ে ধন্যবাদ, মানে প্রবল ধন্যবাদ বলতে যা বোঝায়, সেটা রবীন্দ্রকে। এই ঘরে রবীন্দ্রের সঙ্গে আমার আলাপ হয়েছিল বহু যুগ আগে। সেদিনও রবীন্দ্র সর্বমুখের ভূমিকাতেই ছিলেন। তো ফলে আজকে রবীন্দ্রকে আমরা পেয়েছি এবং রবীন্দ্রকে যখন আমি প্রথম বললাম রবীন্দ্র আপনাকে হতে হবে, রবীন্দ্র একটু সংকোচ করছিলেন যে অনেকদিন সমাজে যাই না, এবং আমরা দেখলাম রবীন্দ্র এই ভূমিকাতে তার সংকোচ করার কোনো কারণই নেই। তিনি এত চমৎকারভাবে শক্তির সমস্ত দিক, যেটি আলোচনায় আসেনি, অনুবাদের দিকটাও নিয়ে এসেছেন যথার্থ সভাপতির মতোই। রবীন্দ্রকে আমরা ধন্যবাদ এবং একই সঙ্গে কৃতজ্ঞতা জানাই। আমাদের ভালো লাগে আমাদের ছাত্ররা যদি তার সঙ্গে পরে যোগাযোগ করে কথা বলে, সেটা নিশ্চয়ই তাদের কাজে লাগবে। ধন্যবাদ আমাদের মাননীয় বিভাগীয় প্রধানকে। এই সব ব্যাপারে এটা প্রায় রীতি বলেই বলা, কেননা তার উৎসাহ ছাড়া এই ধরনের সাপ্তাহিক কাজ কোনোটাই এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হতো না। আমাদের মাস্টারমশাইরা যারা আছেন, অনেকেই ছিলেন, কয়েকজন চলে গেছেন, তাদেরকেও ধন্যবাদ জানাই। ধন্যবাদ ছাত্রছাত্রী, গবেষক যারা এসেছেন এবং এটা রেকর্ড হয়েছে, থাকবে পরেও যারা শুনবে, তাদেরকেও আগাম ধন্যবাদ জানিয়ে রাখলাম। নমস্কার। এবার আমাদের শান্তি নিকেতন, আমাদের শান্তি নিকেতন, সে যে সবতে আপন, আমাদের সবতে আপন, আমাদের শান্তি নিকেতন, আমাদের শান্তি নিকেতন। ও তার আকাশ ভরা বলে মোদের দোলে হৃদয় দোলে, ও তার আকাশ ভরা কোলে মোদের দোলে হৃদয় দোলে। মোরা বারে বারে দেখি তারি নিত্যই নূতন, আমাদের শান্তি নিকেতন, আমাদের শান্তি নিকেতন।
মোদের নীল গগনের সোহাগ মাখা সকাল সন্ধ্যা বেলা, মোদের তরু মূলের মেলা, মোদের খোলা মাঠের খেলা, মোদের নীল গগনের সোহাগ মাখা সকাল সন্ধ্যা বেলা। সালের ছায়া বিধি বাজায় মনের কলগীতি সদাই, সালের ছায়া বিধি বাজায় মনের কলগীতি সদাই। পাতার নাচে মেতে আছে আমলকি কানন আমাদের শান্তি নিকেতন। আমাদের শান্তি নিকেতন। আমরা যেথায় মরি ঘুরে সে যে যায় না কবু দূরে, মোদের মনের মাঝে প্রেমের সেতার বাঁধা যেতার সুরে। আমরা যেথায় মরি ঘুরে সে যে যায় না কবু দূরে, মোদের মনের মাঝে প্রেমের সেতার বাঁধা যেতার সুরে। প্রাণের সঙ্গে প্রাণের সেজে মিলিয়েছে এক তালে মোদের, প্রাণের সঙ্গে প্রাণের সেজে মিলিয়েছে এক তালে মোদের। ভাইয়ের সঙ্গে ভাইকে সেজে করে